3 বছর বাদে রিমঝিম জিমির কাছে ছুটে গিয়ে তাকে কঠিন আলিঙ্গনে জড়িয়ে ধরল। একটু অবাক হয়ে জিমি তার দিকে ফিরল। জিমি! রিমঝিম খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দ জিমিকে অবাক করল। জিমি নিজের কালো ব্লেজারটা গাড়ির ডিকিতে রাখছিল। একজন এনআরআই ক্লায়েন্টের সঙ্গে তাদের মিটিং ছিল। ওর ফার্মের সঙ্গে পার্টনারশিপের জন্যই মিটিং, আর এই মিটিংটার জন্যই বাড়ি থেকে কালো ব্লেজারটা এনেছিল জিমি। রিমঝিম আর জিমি কথা বলছিল অফিসের পার্কিং লটে দাঁড়িয়ে। এবারে পার্থক্য একটাই, রিমঝিম অবশেষে আরমানের চলে যাওয়াটা মেনে নিয়েছে। এখন সে দিব্যি তার হাসি খুশি চরিত্রটা ফিরে পেয়েছে। আরমান তার জীবন থেকে উধাও হয়ে যাওয়ার 3 বছর কেটে গেছে। এটা ঠিক, একটা সময় এই ব্যথাটা অসহনীয় মনে হয়েছিল, কিন্তু সময় সবকিছুর উপরই প্রলেপ ফেলে। কি হলো? চাকরিটা পেয়ে গেছি। কোন চাকরি? আরে যেটার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। তুই ইন্টারভিউ দিয়েছিলি? কবে? এই তো কদিন আগে। ওরা আমাকে ট্যালেন্ট রিক্রুশন ডিরেক্টর পদে হায়ার করতে চায়। দারুণ না? কোন কোম্পানির কথা বলছিস? হাসিটা মিলিয়ে গেল জিমির মুখ থেকে। রিমঝিম সেটা লক্ষ্য করল। জিমি যেন একটু বিরক্ত হয়েছে। স্টার ইনফোটেক। ও, আমাদের রাইভাল কোম্পানি। আমাকে তো এগিয়ে যেতে হবে জিমি। 7 বছর আমি একটা ফার্মে কাজ করেছি, এবার আমার প্রোফাইলটা বদলানো। রিমঝিম, তুই কি আমাকে ছেড়ে পালানোর সুযোগ খুঁজছিস? তুই এরকম বলছিস কেন? হতেই পারে, হয়তো তুই আমার সাথে এতদিন থেকে বিরক্ত হয়ে গেছিস, তাই। চুপ কর। এটা আমার জন্য কত বড় ব্যাপার বলতো। আমি কত এক্সাইটেড ছিলাম তোকে জানানোর জন্য। একটা নতুন এনভায়রনমেন্ট পাবো, নতুন কাজ শিখবো। তুই এটা আমাকে আগে বলতে পারতিস। তোর যদি আরো বড় কোনো পোস্ট দরকার ছিল, সেটা তো আমিই জোগাড় করে। না জিমি, এটা আমি নিজের দক্ষতাতেই করতে চাই। তুই ইতিমধ্যে অনেক করেছিস আমার জন্য। এমন সময় খুব কাছ থেকে কেউ খিলখিল করে হেসে উঠল। রিমঝিম ঘাড় ঘুরিয়ে দেখল তার ডান দিকে টিমে সম্প্রতি যোগ দেওয়া একজন তরুণী মহিলা ওদের দিকে তাকিয়েই হাসছে। তার পাশে দাঁড়িয়ে জিমি টিমের একটি ছেলে। তার সাথে চোখাচোখি হতে সেও অপরাধীর মতো হাসল। জিমির কালো বিএমডাব্লিউ থেকে কয়েক মিটার দূরে দাঁড়িয়েছিল ওরা। কি নিয়ে হাসছে ওরা? পরের মাসে ইনক্রিমেন্টের সময় দেখে নেব কত হাসি পায়। এটাই তো আমি অ্যাভয়েড করতে চাই। লোকে আমাদের সম্পর্কে নানান কথা বলে, সবাই জানে আমাদের মধ্যে কিছু একটা আছে। তাহলে তুই পালিয়ে যাচ্ছিস, তাই তো? গাড়িতে ড্রাইভার সিটে উঠে জোরে দরজা বন্ধ করল জিমি। তুইও তো তোর সহকর্মীদের থেকে পালাচ্ছিস জিমি। গাড়ি থেকে নাম। নামবো মানে? নামতে বলছি, তাই নামবি। তারপর নিজে গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করল। অগত্যা রিমঝিমও নেমে এলো। গাড়ি থেকে নামতেই তার কোমর ধরে সবার সামনে তাকে চুমু খেল জিমি। এই আকস্মিক ঘটনায় রিমঝিম একটু থতমত খেয়ে গেল। তারপর ঠেলে তাকে দূরে সরানোর চেষ্টা করল সে। জিমি আরো শক্ত করে চেপে ধরল ওকে। ওদিকে সেই তরুণ যুগল এই দৃশ্য দেখে বিস্ময় মুখ হাঁ করে তাকিয়ে আছে। রিমঝিমের সারা শরীর হঠাৎ অসাড় হয়ে গেল। জিমি যখন তাকে ছেড়ে দিল তখন তার নড়ারও ক্ষমতা নেই। যুগলের দিকে উদ্দেশ্য করে জিমি চিৎকার করে বলল, যাও, গিয়ে বলে বেড়াও সবাইকে এইবার, যাও। কথাগুলো বলে রিমঝিমকে টেনে নিয়ে গাড়িতে উঠে পড়ল সে। বিএমডাব্লিউ বেরিয়ে গেল ইঞ্জিনের গর্জন তুলে। জিমি রিমঝিমের গম্ভীর মুখ দেখে একটু নরম হলো এবার। আই এম সরি। আমি জানি না আমার ওপর কি ভর করেছিল। আই এম রিয়েলি সরি। তোর সমস্যাটা কি বলতো? আমি তো তোর খেলনা নই। কে বললো সেটা? শোন, আই এম রিয়েলি সরি, আমি বলছি তো। রিমঝিম চোখ ফিরিয়ে নিল। সিটবেল্টটা বেঁধে নিয়ে সে ধীরে ধীরে শ্বাস নিল। নিজেকে শান্ত করতে হবে। গত কয়েক বছর ধরে ডক্টর নায়ার তাকে যা যা শিখিয়েছিলেন সেগুলো সব অনুসরণ করে চলতে হবে তাকে। এতে তোর বদনাম হবে বলে মনে হয় না। তুই জানিস আমি এই পজিশনে পৌঁছতে কতটা কষ্ট করেছি? তুই জানিস এখন ওরা কি বলবে? কেউ কিচ্ছু বলবে না, আর যদি বলে সেটা আমি দেখে নেব। জিমি গিয়ার থেকে হাত সরিয়ে আলতোভাবে ওর হাতে একটা চাপ দিল। রিমঝিম জিমির হাতটা ঠেলে সরিয়ে দিল। ওরা এটাই বলবে যে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি আমার বসের সাথে শুয়ে।
তুই জানিস না এই পৃথিবীটা মেয়েদের জন্য কতটা কঠিন। তোর আদৌ কোনো ধারণা আছে? আমি আরমান নই, আমি কখনো তোকে ছেড়ে যাব। ওই প্রসঙ্গটা তুলিস না। তুই এখনো ওকে ভালোবাসিস, তাই না? আমি চেষ্টা করি সবটা ভুলে যেতে। তুই কিন্তু আমাকে এখনো বলিসনি ওই গোয়েন্দা ভদ্রলোক কি ইনফরমেশন পেয়েছিলেন। আরমান আরমান মরে গেছে রিমঝিম। আমি এই কথাটা তোকে আগে বলতে পারতাম, কিন্তু বলিনি। তুই এতবার জিজ্ঞেস না করলে হয়তো এই কথাটা আমি আমার মৃত্যু অবধি চেপে থাকতাম। আমি বলতে চাইনি তোকে। ও আর ফিরে আসবে না। আরমান মরেনি। জিমি তার অ্যাপার্টমেন্টের সামনে গাড়িটা পার্ক করলো। চল না, আজ রাতে বাইরে গিয়ে ডিনার করি। তোর জীবনের নতুন অধ্যায়টা সেলিব্রেট করতে হবে না? সে মরেনি। বেবি প্লিজ, ওটা তোর পাস্ট, ওকে ভুলে যা। এবার বর্তমানের মধ্যে বাঁচতে শেখ। যদি আরমান মরে গিয়ে থাকতো তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। আর সেটা তুই কিভাবে জানবি রিমঝিম? জানি না কিভাবে, কিন্তু ঠিক জানতে পারতাম। আর যদি আমি প্রমাণ করে দিই যে সে আর বেঁচে নেই? প্রমাণ? তার মানে এতদিন তুই ওর মৃত্যুর প্রমাণ লুকিয়ে রেখেছিলি? হ্যাঁ, এটা তো খুনও হতে পারে, তাই না? না, খুন নয়। ও পাহাড় থেকে লাফ দিয়েছিল। আরমান পাহাড় থেকে লাফ দিয়েছিল? না না, এ হতেই পারে না। আরমান কাপুরুষ নয়। আই হোপ তুই আমাকেও এমন তীব্রভাবে ভালোবাসতে পারতিস। বাই দ্য ওয়ে, পাহাড়ের খাদে ওর জ্যাকেটটা পাওয়া গিয়েছে। আর দেহ, সেটা পাওয়া গেছে কি? এখনো পাওয়া যায়নি, কিন্তু নিশ্চয়ই পাওয়া। কারা পাবে? পুলিশ। আমি তোর কথা বিশ্বাস করি না। আমি আশাও করি না যে তুই বিশ্বাস করবি। আয় আমার সঙ্গে, তোকে কিছু দেখাবার আছে। তোর এই অলিক কল্পনাগুলোকে ভেঙে দেওয়া দরকার। তারপর তুই নিশ্চিত হয়ে গেলেই তোর এই সাকসেসটা আমরা সেলিব্রেট করতে পারবো। বাইরে যাব, কেমন? গাড়িটা লক করে হাঁটা লাগালো জিমি। পিছন পিছন বিমর্ষভাবে এগোলো রিমঝিম। আরমান রাতের মেঘ ভরা ধূসর আকাশের দিকে তাকিয়েছিল। তারাগুলো ঝিকমিক করছে, যেন একটা ঠান্ডা আলো পৃথিবীতে ছিটিয়ে দিচ্ছে। সেই রাতের পর 3 বছর কেটে গেছে। সেদিন একজোড়া অজানা হাত তাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিল। সেই ধাক্কা সেরে উঠতে প্রায় 3 বছরই লেগেছে তার। তবু জীবনটা বদলে গেছে পুরোপুরি। সেই রাতে নিজের ফোনটাও হারিয়েছিল আরমান। সেটা বদলে ফেলা অবশ্য তুলনামূলকভাবে সহজ ছিল। তার এখন একটা নতুন নাম্বার আছে। এই নাম্বারটা দিয়ে শুধুমাত্র নাসিরের সঙ্গে শেয়ার করেছে সে, এবং তাকে প্রতিজ্ঞা করিয়েছে যে ওটা রিমঝিম বা অন্য কারোর সঙ্গে সে কখনো শেয়ার করবে না। আরমানের শরীর এবং মুখের ক্ষতগুলো ধীরে ধীরে সেরে গেছে, যদিও হাঁটার জন্য ওকে এখনো একটা লাঠির সাহায্য নিতে হয়। ওয়াকারের বদলে এখন লাঠি। ডাক্তার বলেছেন, তোমার পায়ের ফ্র্যাকচারগুলো যে পরিমাণ গুরুতর ছিল সেই তুলনায় তুমি বেশ তাড়াতাড়ি সেরে উঠেছ। তুমি একটা কাজ করতে পারো, প্লাস্টিক সার্জারি করলে তোমার মুখের দাগ কিছুটা হালকা হবে। ডক্টর খান আরমানকে পরামর্শ দিলেন। ওরা একসঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। এটা এবারই নিয়ম, রোজ রাতে ওরা একসাথেই ডিনার করেন। হ্যাঁ, আজকাল সিলিকনের সাহায্যে অসাধারণ সব প্লাস্টিক সার্জারি করা যায়। না, তার আর দরকার পড়বে না। আমি চাই এই দাগটা থাকুক। কথাগুলো বলতে বলতে মুখের দাগটার উপর আরেকবার আঙুল বুলিয়ে নিল আরমান। হাসপাতালের পরিচালনায় এখন ডাক্তারকে সাহায্য করে আরমান। কমলা হাসপাতালে কাজে ফিরে যাওয়ার পর সে যখন ধীরে ধীরে নিজের পায়ে হাঁটতে শুরু করল, তখন তার দিনের বেশিরভাগ সময় কাটত একে হাসপাতালে। নিজেকে কাজে ডুবিয়ে রাখলে চিন্তা এবং যন্ত্রণা দুটোই কম থাকে। হাসপাতাল এমন একটা জায়গা যেখানে মানুষ অনেক বড় বড় অসুস্থতা, আঘাত এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করে প্রত্যেক দিন। সেখানে গেলে তাই নিজের কষ্ট যন্ত্রণাগুলোকে অনেক ছোট মনে হয়। প্রতিশোধের হাতছানি যে মানুষকে টানে, প্রত্যেক দিন একটু একটু করে তার মৃত্যু হয়, এটা জেনে রেখো। খাবার খেতে খেতেই বললেন ডক্টর খান, আজকাল তিনি খাওয়া দাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছেন। ডাক্তারবাবুর ক্রমশ ভেঙে পড়া স্বাস্থ্য এবং ক্ষুধার অভাব লক্ষ্য করেছে আরমান, কিন্তু এ বিষয়ে কখনো কোনো কথা জিজ্ঞেস করেনি সে।
অনুভব করেছিল যে বৃদ্ধ মানুষটি তার নিজের স্বাস্থ্য বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। হয়তো একবার কি দুবার তার প্রয়াত স্ত্রীর কথা তিনি উল্লেখ করেছিলেন। তার স্ত্রী নাকি ডক্টর খানের খাওয়া এবং ঘুম নিয়ে বিশেষ উদ্বিগ্ন থাকতেন। এছাড়া এ বিষয়ে আর খুব একটা আলোচনা হয়নি। আমাকে সেই মানুষটাকে খুঁজে বের করতেই হবে যে আমার জীবনটা এইভাবে নষ্ট করেছে। সেই ব্যাপারে তোমার কিছু পরিকল্পনা আছে কি? অন্তত কুনুরে একটা বুড়োর বাড়িতে লুকিয়ে থেকে যে সেই পরিকল্পনা খুব একটা কার্যকরী হবে বলে তো মনে হয় না। আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? আমার কাছে আর বেশি সময় নেই। গত 3 বছর ধরে আমি এলএলএসে ভুগছি। আমার হাত পা দুর্বল হয়ে যাচ্ছে। এই দেখো। ডাক্তারবাবু চামচটা হাতে তুলে নিয়ে আরমানের চোখের সামনে ধরলেন। হতবাক আরমান লক্ষ্য করল চামচটা তাঁর হাতে ধরা অবস্থাতেও কাঁপছে। খুব শীঘ্রই আমার হাঁটা এবং কথা বলার ক্ষমতাও হারিয়ে যাবে। আমরা কমলাকে বলতে পারি না আপনার দেখাশোনা করার জন্য? সে আমার খুব ভালো যত্ন নিয়েছিল। আমি 62 বছর এই পৃথিবীতে সুখে জীবন কাটিয়েছি। আমার আর নতুন করে আয়ুর প্রয়োজন নেই। এবার আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তার আগে একটা কাজ আমাকে সেরে যেতে হবে। তুমি যদি বলো আমি চলে যাওয়ার পরই হাসপাতালগুলোর দায়িত্ব তুমি নেবে, তাহলে আমি নিশ্চিন্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আরমান খাওয়া থামিয়ে বৃদ্ধ মানুষটির দিকে তাকালো। সমস্ত পৃথিবী যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন এই মানুষটি তাকে আশ্রয় দিয়েছিলেন। 3 বছর ধরে আরমান তার সঙ্গে থাকছে, একই ডিনার টেবিলে খাচ্ছে। ডাক্তারবাবু কখনো ভাড়া দিতে বলেননি বা অন্য কোনোভাবে আর্থিক সাহায্য করতে বলেননি। বেতন দিতেই তার যেটুকু খরচা হয়েছে। আমি ঠিক বুঝলাম না। আমি তোমাকে আমার উত্তরাধিকারী করে যেতে চাই আরমান। না না, এটা হতে পারে না। কেন? কি অসুবিধা? কেন, কি কারণে আমাকে আপনার উত্তরাধিকারী করে যেতে চান আপনি? দেখো আরমান, আমার নিজের কোনো ছেলে নেই। গত কয়েক মাসে তুমি আমার হাসপাতালে দিন রাত এক করে কাজ করেছো। আমি জানি যদি আমি এই দায়িত্ব তোমার হাতে দিয়ে যাই তাহলে তুমি এই গরিব রোগীদের যত্ন নিতে পারবে। আমার এমন কাউকে দরকার যাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। তুমি বিশ্বাস করো বা নাই করো, আমি মানুষ চিনতে ভুল করি না। আর সেই জন্যই বলছি, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। আমি কথা দিচ্ছি আপনার ভরসার মান রাখার আমি যথাসাধ্য চেষ্টা করব। অবশ্য হ্যাঁ, একটা সময় আসবে যখন তোমাকে মুম্বাই যেতে হবে। ও মুম্বাইতেই থাকে, আমি জানি সেটা। আপনি কিভাবে জানলেন? আই হ্যাভ ডান মাই রিসার্চ মাই বয়। আমি কখনো না জেনে কোনো সিদ্ধান্ত নিই না। যাই হোক, একটাই কথা, যখন তুমি মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নেবে এটুকু নিশ্চিন্ত করে যেও যে তোমার অনুপস্থিতিতে একজন বিশ্বস্ত প্রতিনিধি আমার সম্পত্তি দেখাশোনা করবে। আরমান মাথা নাড়ল। অনেকগুলো চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেগুলো নিয়ে ভাবতে ভাবতেই উল্টো দিকে দেওয়ালে ঝোলানো ডাক্তারবাবুর প্রয়াত স্ত্রীর হাতে আঁকা প্রতিকৃতিটার দিকে তাকালো সে। আরমানের দৃষ্টি লক্ষ্য করে বৃদ্ধ সেদিকে তাকালেন। সে ছিল এক অপরূপ সুন্দরী। ওনার ছবি দেখে আমার খুব কাছের একজনের কথা মনে পড়ল। যে মেয়েকে তুমি বিয়ে করতে চেয়েছিলে, তাই তো? তার ঠোঁটের কোণে একটা সবজান্তা হাসি যেন খেলে গেল। আরমান সেই ছবি থেকে দৃষ্টি সরিয়ে দিল, কিন্তু এই স্মৃতির ঢেউকে সে আটকাতে পারল না। সেগুলো তিক্ত আবার মধুর, বেদনাদায়ক আবার অনস্বীকার্য। 3 বছর ধরে এই চিন্তাগুলোকে বারবার ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে কোনো ফাঁক গলে এই স্মৃতিগুলো বারবার ফিরে আসে। কত পরিকল্পনা, কত স্বপ্ন, রিমঝিমের সঙ্গে কত ভবিষ্যতের গল্প, এখন সবই দূরবর্তী আশা মাত্র। হাল ছেড়ো না আরমান, হাল ছেড়ো না। ও আমাকে আর চায় না। তুমি কিভাবে জানলে এটা? তুমি কি ওর সঙ্গে এর মধ্যে কথা বলেছো, নাকি এটা শুধুই তোমার অলিক কল্পনা? আমি ওর সোশ্যাল মিডিয়া পেজ চেক করেছি, সে তো নতুন বয়ফ্রেন্ডের সঙ্গেই খুশিতেই আছে। আজকাল কি ফোনে শুধু গুপ্তচর বৃত্তি হয়? আমাদের সময় ইচ্ছা হলে আমরা প্রিয়জনদের সঙ্গে ফোন করে কথা বলতে পারতাম। ওকে আমি ফোন করতে চাই না, ওর সামনে গিয়ে দাঁড়ানোর সাহস আমার নেই। কেন? আমাকে দেখলে চমকে যাবে, তাও এই অবস্থায়। ওই দাগটা কিন্তু অনেকটা কমানো সম্ভব, কিন্তু আমি যতদূর বুঝছি ব্যাপারটা শুধু দাগ নিয়ে নয়।
তাই তো? আমি সেই মানুষটাকে শেষ করে দিতে চাই যে আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এটা তো সহজ ব্যাপার। তুমি যে কোনো সময় কাউকে ভাড়া করতে পারো, সে তোমার হয়ে কাজটা সেরে ফেলবে। তবে ভাগ্যদেবী যদি প্রসন্ন না হন, তবে ধরাও পড়তে হতে পারে। তার চেয়ে বরং তুমি কাউকে বাঁচিয়ে রাখো আর তার বেঁচে থাকাটাকে জীবন্ত নরকে পরিণত করতে পারো। তাহলে সে প্রতিদিন একটু একটু করে তিলে তিলে মরবে। সেই ব্যক্তি যখন তোমার কাছে মৃত্যু ভিক্ষে করবে আর শেষ অবধি যখন তুমি তাকে সেটা দেবে না, এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না আরমান। এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না। জিমি কয়েকদিন ধরেই মুম্বাইয়ের সেরা ডায়মন্ড দোকানগুলোতে পাগলের মতো একটা আংটির খোঁজ করছিল। অনেক খুঁজে শেষমেশ পছন্দ হতে একটা সুন্দর হীরের আংটি কিনে ফেলল সে। এদিকে রিমঝিম এই ব্যাপারে কিছুই জানে না যে জিমি তার জন্য এনগেজমেন্ট রিং খোঁজা শুরু করে দিয়েছে। জিমি তাকে কিছু জানায়নি। ভেবেছিল রিমঝিমকে চমকে দেবে। সে মনে মনে নিশ্চিত ছিল যে এইটাই তাদের সম্পর্ক আরও সুদৃঢ় করার সঠিক সময়। রিমঝিমকে জিমি চেনে ৮ বছর ধরে। জীবনে একটা নারীকেই সে সত্যিকারের ভালোবেসেছে। আগে কখনো কোনো নারী শরীরের প্রতি এইভাবে আকৃষ্ট হয়নি সে। প্রত্যেকদিন সকালে অফিস যাওয়ার জন্য মুখিয়ে থাকত সে, কারণ সেখানে গেলে রিমঝিমের সঙ্গে দেখা হবে। আর এটা চলে আসছে যেদিন প্রথম রিমঝিম অফিসে এসেছিল সেই দিন থেকেই। কিন্তু এবার আর সেটা হবে না। রিমঝিম সিদ্ধান্ত নিয়েছে যে সে অন্য অফিসে জয়েন করবে। হয়তো এই জন্য কখনো সে রিমঝিমকে ক্ষমা করতে পারবে না। এখন থেকে রিমঝিমের ম্যানেজার অন্য কেউ। এটা ভাবলেই ওর অহংটাতে একটা ভীষণ জোর আঘাত লাগছে। কিন্তু এটার জন্য তো রিমঝিমকে আর আটকানো যায় না। তাই নিজের চিন্তাগুলো সে নিজের মধ্যেই বন্দি করে রেখেছে। এনগেজমেন্টটা তাই সে এখন সেরে ফেলতে চায়। লুনা বলে একটা 5 স্টার রিসর্ট রিজার্ভেশন করার পর জিমি রিমঝিমকে একটা ফোন করেছিল। তাকে জিজ্ঞেস করেছিল যে কাজের পর তাকে পিক আপ করবে কিনা। রিমঝিম রাজি হয়। এই সুযোগটার অপেক্ষাতেই ছিল জিমি। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জামা কাপড় প্যাক করে নিল জিমি। তারপর ড্রাইভ করে রিমঝিমের অ্যাপার্টমেন্টে গেল। এখানে পৌঁছে ওর জন্য কিছু জামা কাপড় গুছিয়ে নিল। সন্ধে 6টা নাগাদ যখন রিমঝিমের অফিসের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরোলো জিমি, তখন মুম্বাইয়ের আকাশে মেঘ জমতে শুরু করেছে। বৃষ্টির কালো মেঘ। সেই মেঘ শহরের দৃশ্যপটের উপর একটা বিষণ্ণ ছায়া ফেলেছে। বাতাস আসন্ন ঝড়ের গন্ধে ঘন হয়ে উঠেছে। রাস্তার দুপাশে স্ট্রিট লাইটের নরম আলো একটা মায়াবী ভাব ছড়িয়ে দিয়েছে। রিমঝিমের অফিসের সামনে পৌঁছতেই ওকে বেরোতে দেখল জিমি। কাঁধে একটা ল্যাপটপের ব্যাগ। অলস পদক্ষেপে ওর গাড়ির দিকে এগিয়ে আসছে সে। পরনে একটা সাদা কালো পোশাক, হাঁটু অবধি লম্বা। চুল হাওয়ায় সামান্য এলোমেলোভাবে উড়ে মুখের সামনে এসে পড়েছে। সেগুলো হাত দিয়ে ঠিক করে নিচ্ছে রিমঝিম। এবার রিমঝিমও ওকে দেখতে পেল। জিমি ওর দিকে তাকিয়ে হাসল। রিমঝিমকে কিন্তু প্রত্যুত্তরে হাসতে দেখা গেল না। আজকাল সে খুব কমই হাসে। কোনো কিছুতেই খুব একটা খুশি হয় না। নতুন চাকরিতে যোগ দেওয়ার প্রাথমিক উচ্ছ্বাস 1 মাসের মধ্যেই মিলিয়ে গিয়েছিল। স্টার ইনফোটেকে ট্যালেন্ট অ্যাকুইজিশন ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার পর প্রায় 1 বছর কেটে গেছে। রিমঝিমকে আরমানের ভাঙা ফোন আর ছেঁড়া জ্যাকেটটা দেখিয়ে তার খাদে পড়ে মৃত্যুর কথা জানিয়েছিল জিমি। সেই দিনটার পর 1 বছর পেরিয়ে গেছে। শুরুতে রিমঝিম জিমির একটা কথাও বিশ্বাস করতে চায়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পেরেছিল যে মানুষটাকে উন্মাদের মতো ভালোবাসত সে আর ফিরে আসবে না। রাতে ঘুম আসতো না। আরমানের সাথে কাটানো দিনগুলো স্মৃতি হয়ে তাকে যেন তাড়া করে বেড়াতো। একমাত্র যখন সে ডক্টর নায়ারের চেম্বারে যেত একটু ভালো লাগতো ওর। কিন্তু কোনো এক অজানা কারণে একদিন সেখানে সে আর গেল না। জিমি তাকে জিজ্ঞেস করেছিল এর কারণ। রিমঝিম উত্তরে বলেছিল যে সে এখন ভালো বোধ করছে, তাই আর যাওয়ার প্রয়োজন নেই। যখন সে জিমির সঙ্গে ঘনিষ্ঠ হতো তখন শরীর এখানে থাকলেও মন থাকতো আরমানের কাছে। তোর জন্য একটা সারপ্রাইজ আছে।
রিমঝিম গাড়িতে উঠে সিট বেল্টটা বাঁধতে যাবে, তখনই কথাটা বলল জিমি। কি সারপ্রাইজ? আশা করি আগেরবারের মতন ভুলভাল কিছু নয়। তার মানে? মনে নেই তুই পার্কিং লটে হঠাৎ কিছু না বলে কয়ে আমাকে চুমু খেয়েছিলি, আর তারপর তোর অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে আরমানের ভাঙা ফোন আর ছেঁড়া জ্যাকেটের ছবি দেখিয়েছিলি? না না, সেরকম কিছু নয়। তাহলে আপাতত আমরা বাড়ি যাচ্ছি না, কেন? আমরা লোনাভলা যাচ্ছি। এখন? কিন্তু কিন্তু আমার তো উইকেন্ডে কাজ আছে। তুই একটু বেশিই কাজ করছিস আজকাল, রেস্টটাও তো দরকার। ঠিক আছে, এই তো, এটাই শুনতে চেয়েছিলাম। জানি। যা জ্যাম রাস্তায়, কখন যে পৌঁছাবো কে জানে। আমার আর তর সইছে না। গাড়িটা সাবধানে চালা, বেশি তাড়াহুড়ো করিস না। রিমঝিমের মনটা একটু হলেও ভালো হয়েছে। অনেক বছর হয়ে গেছে সে ছুটি নেয়নি, কোথাও বেড়াতেও যায়নি। এই ফাঁকে একটু ঘুরেও আসা যাবে, আবার অতীতের স্মৃতিগুলো থেকে একটু মুক্তিও পাওয়া যাবে। জিমের বিএমডাব্লিউ গাড়িটা যখন মুম্বাই পুনে হাইওয়েতে এসে পড়ল, রিমঝিম জানলার কাঁচটা নামিয়ে নিল। মনোরম ভেজা হাওয়া গাড়ির ভেতর ঢুকে এক ধাক্কায় টিস্যুর ব্যাগটা উড়িয়ে দিল। রিমঝিমের খোলা চুলগুলো উড়তে লাগলো। তোর কিন্তু চুলটা খোলা রাখা উচিত। এটাই ঠিক আছে। আমি তোর জন্য কিছু জামা কাপড় প্যাক করে নিয়েছি। তুই আমার অ্যাপার্টমেন্টে গিয়েছিলি? ইয়েস বস, সেখানে গিয়ে ধোয়া ক্লিন করা জামা কাপড়গুলো খুঁজে সেগুলোকে ব্যাগে পুরে তবে অফিসে এসেছি। থ্যাংক ইউ। 2 ঘন্টার মধ্যে তারা পশ্চিম ঘাটের উপর অবস্থিত একটা ছোট্ট পাহাড়ি শহর লোনাভালাতে এসে পৌঁছল। যখন তারা সরু পেঁচানো রাস্তা বেয়ে পাহাড়ে উঠছিল, দুজনেই অনুভব করল যে আশেপাশের তাপমাত্রা ধীরে ধীরে কমছে। সেই সঙ্গে ওদের যাবতীয় উদ্বেগগুলো যেন মিলিয়ে গেল। রিমঝিম তার চারপাশে সবুজের দিকে চোখ রেখে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার মনের মধ্যে ভেসে উঠল আরমানের সঙ্গে গির্জায় কাটানো সেই সন্ধ্যার স্মৃতিটা। রিমঝিম ওর গলায় ঝুলানো প্ল্যাটিনামের চেনটার উপর আঙুল বুলালো। সাথে ঝুলছে একটা হৃদয় আকৃতির লাল রঙের পেন্ডেন্ট। সেটা কখনো খুলে দেখেনি রিমঝিম। এটাই ওর প্রিয়জনের দেওয়া শেষ উপহার। জিমি গাড়ি চালাতে চালাতে ওর পছন্দের একটা হিন্দি গান গুনগুন করছিল। গাড়ির মিউজিক সিস্টেমেও গানটা বাজছিল। আহা, কি সুন্দর গলা। মানে আমিও গান ভালোবাসি, কি বলিস? কিন্তু আমাদের গায়ক গায়িকাদের সঙ্গে বাইরের দেশে তুলনা হয় না। তুই পাঞ্জাবি গান শুনিস না কেন? তোর পদবি তো সিং। আরে বাড়িতে কেউ পাঞ্জাবি গান শোনে না, আমার ঠাকুমা ছাড়া। আমার বাড়িতে আমার বাংলা গানটাই বেশি শোনা হয়। বাবা মান্নাদের খুব বড় ভক্ত। সে তো আমিও মান্নাদের ভক্ত। তাহলে তো তোর আমার বাবার সঙ্গে কথা বলা উচিত। আচ্ছা, তোর কি এর মধ্যে আঙ্কেলের সঙ্গে কথা হয়েছে? 2 সপ্তাহ আগে লাস্ট কথা বলেছি। বাবা ঠিকই আছে, মা এখনো একটু মনমরা হয়ে থাকে, তবে আগের থেকে বেটার। কথাটা শেষ করতেই রিমঝিম দেখল যে তারা রিসর্টের সামনে পৌঁছে গেছে। এই তো এসে গেছি। তাহলে এটাই তোর সারপ্রাইজ? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর জায়গাটা রে। নো বেবি, এটাই শেষ নয়, আরও সারপ্রাইজ বাকি আছে। চল। ওদের গাড়ি থেকে নামতে দেখে একজন ভ্যালেট দৌড়ে এসে রিমঝিমের জন্য দরজা খুলে ধরল। তাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি পার করতে গিয়ে দুজনে একসাথে রিসর্টের ভেতরে ঢুকল। ভিতরে ঢুকে জিমি গেল রিসেপশনে চেক ইন করতে। ওদিকে রিমঝিম একা দাঁড়িয়ে বাইরে দৃশ্য দেখছিল। তখনই ওর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। হুটহাট অজানা নাম্বার থেকে কল এলে রিমঝিম খুব একটা রিসিভ করতো না, কিন্তু আরমান উধাও হয়ে যাওয়ার পর সে প্রত্যেকটা আননোন নাম্বার থেকে কল এলে রিসিভ করে, এই আশায় যদি আরমান ফোন করে থাকে। হ্যালো, হ্যাঁ রিমঝিম। হ্যাঁ বলছি, আপনি কে? জিমি থেকে দূরে সরে এক কোণে দাঁড়িয়ে এসে জিজ্ঞেস করল। মাধব বলছি, মাধব। আমাকে মনে আছে আপনার? রিমঝিমের হৃৎপিণ্ডটা হঠাৎ ধরাস করে উঠল। অনেকগুলো চিন্তা মাথার মধ্যে একসাথে ঘুরপাক খেতে লাগলো।
এক মুহূর্ত সে যেন সেই সন্ধ্যাটাতে ফিরে গেল যেদিন আরমান ওকে ওর বন্ধু মাধবের কথা বলেছিল। সেও আরও 5 জন অতিথির মতো ওদের বিয়েতে যোগ দিতে এসেছিল। আপনি আমাকে কেন ফোন করেছেন? দেখুন আমি খোলাখুলি বলছি, আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই। একটা জিনিস আপনার জানা খুব দরকার। আপনি কি কালকে ব্রান্তাকুলের কমপ্লেক্সে একবার আসতে পারবেন, একবার দেখা করতে পারবেন? আমি মুম্বাইতে নেই এখন। ও, আপনি মুম্বাইতে নেই। আচ্ছা, আপনি কালকে কখন দেখা করতে পারবেন একটু বলুন। আমি মানে আমি জানি না। সে দেখল জিমি কাজ শেষ করে এতক্ষণে হাসি মুখে তার দিকে হাঁটা লাগিয়েছে। আমাকে যেতে হবে। ফিসফিস করে কথাটা বলেই ফোনটা কেটে দিতে যাচ্ছিল সে, কিন্তু ওপার থেকে এমন একটা কথা ভেসে এলো যেটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। হ্যালো, ফোনটা কাটবেন না প্লিজ। আপনি শুনুন আমার কথাটা কিন্তু আরমানকে নিয়ে। আপনি শুনুন একবার। আরমানকে নিয়ে কি কথা? এতক্ষণে রিমঝিমের মাথার মধ্যে যেন একটা হাতুড়ি পেটানো শুরু হয়েছে। হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে। দেখুন, আমি ফোনে বলতে পারবো না। আমি এই জন্যই আপনার সঙ্গে একবার দেখা করতে চাইছি। আপনি একজন দাগী আসামি। আপনার সঙ্গে দেখা করাটা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। দেখুন, সেটা আমার আগের জীবন। এখন আমি একটা ব্যবসা চালাই, কার্পেট আর গার্মেন্টসের। আমি আগের থেকে অনেকটা পাল্টে গেছি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন ম্যাডাম। বেশ, বুঝলাম, কিন্তু আপনি জেল থেকে বেরোলেন কিভাবে? আপনাদের বিয়ের আগে আরমান আমাকে সাহায্য করেছিল জেল থেকে বেরিয়ে আসতে, কিন্তু সেটা এখন ইম্পর্টেন্ট না। আপনি আমাকে একটা কাজ করুন, আপনি কালকে একবার আমাকে ফোন করুন। আমি আপনার ফোনের অপেক্ষা করব। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন তিনি। রিমঝিম খানিকক্ষণ ফোনের স্ক্রিনের ভেসে ওঠা সেই নাম্বারটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ওর চটক ভাঙল যখন পিছন ফিরতে গিয়ে ও ধাক্কা খেল জিমির সঙ্গে। এই, কি হলো? কে ফোন করেছিল? কেউ না। কেউ না মানে? তাহলে তোকে এত টেন্স দেখাচ্ছে কেন? উফ, আমাকে একটু একা ছেড়ে দে প্লিজ। সব সময় এত পিছু পিছু ঘুরিস না তো। কে ফোন করেছিল রিমঝিম? নাম বললে তুই চিনবি না। এবার ছাড় না, যেতে দে আমাকে। তুই এখনো মনে করিস যে আরমান বেঁচে আছে, তাই না? হ্যাঁ, বিশ্বাস করি, কিন্তু তাতে তোর কি? তুই হয় নিতান্তই খুব ভালো মানুষ, না হয় এক্কেবারে বোকা। তুই এমন একজনকে ভালোবাসিস যে তোকে বিয়ের দিন ফেলে চলে গেছে। রিমেম্বার, বিয়ের দিন। তোর বাবা মায়ের কথা একবারও ভাবেনি, তোর কথা একবারও ভাবেনি। তাকে ভোলার জন্য তুই তোর শরীর নষ্ট করে আজে বাজে ওষুধ খাচ্ছিস। এতদিন সাইকোলজিস্টের কাছে গিয়ে কাউন্সেলিং করালি, সব দোষটাই তোর। ও তোর জীবনে আসার পর থেকে কোনো কিছুই তোর সঙ্গে ভালো হয়নি রিম। আমাদের মধ্যে যা হয়েছে সেটা আমাদের ব্যাপার, তোকে সেটা নিয়ে ভাবতে হবে না। আমি শুধু সত্যি কথাটাই বলেছি, রেগে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি মুম্বাই ফিরে যেতে চাই। কেন? আমার ইচ্ছে তাই। আর আমি এখন তোর সঙ্গে থাকতে পারবো না, ব্যাস। তাহলে আমি এখন গাড়ি চালাতে পারবো না, ভীষণ ক্লান্ত আছি। এসবে গাড়ি চালিয়ে এখানে ঢুকেছি, আবার ইটস ইম্পসিবল। ঠিক আছে, আমি একটা ক্যাব ভাড়া করে নেব। তুই একটা আলাদা ঘর নিয়ে নে, তাহলে রাতটা এখানে কাটিয়ে কাল সকালে চলে যাস। আমি শিওর যে তোকে ফোন করেছে সে একটা রাত্রি তোর জন্য অপেক্ষা করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে আমার জন্য একটা রুম বুক করে নিচ্ছি। তুই আমার ঘরে ফ্রেশ হয়ে নে, আমি আরেকটা ঘর বুক করে আসছি। বেলবয়কে বল ওর লাগেজ তুলে দিতে সাহায্য করবে। ওরা দুজনে একসাথে লবির দিকে হাঁটা লাগাতেই একজন তরুণ রোগা বেলবয় তাদের ব্যাগ নিয়ে দৌড়ে এলো। রিমঝিম আর জিমির দিকে তাকিয়ে হাসি মুখে বেলবয় ওদেরকে নিয়ে গিয়ে উঠল লিফটে। জিমি আর রিমঝিম এর মধ্যে কোনো চোখাচোখি হলো না। শুধুমাত্র জিমি এক দৃষ্টে রিমঝিমের এই হঠাৎ পরিবর্তিত হাবভাব লক্ষ্য করতে লাগল। আরমান চোখ তুলল কমলার দিকে। ওর চুল তখনও ভিজে রয়েছে, সদ্য স্নান সেরে এসেছে। ঘরের একটা বড় অংশ জুড়ে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। সেই রূপালী আলো কমলার গায়ের উপর এসেও পড়েছিল এবং তার অবয়বটিকে একটা মায়াবী রূপ দিচ্ছিল। আরমানের বিছানায় শুয়ে সে একদৃষ্টে আরমানের মুখের দিকে তাকিয়েছিল। আরমান জানে না কেন কমলার তাকে পছন্দ। তার মুখের ভয়াবহ কাটা দাগ দেখেও কি সে ভয় করে না? 1 মাস হয়েছে কমলার ডাক্তারের বাড়িতেই আছে। ডাক্তারবাবুর শরীর স্বাস্থ্য ভালো নেই, তাই তাকে দেখাশোনার কাজ করছে।
কমলা দ্বিতীয়বারের জন্য এই বাড়িতে আসায় আরমানের সাথে অনেকটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছে। কি ভাবছো? কমলা তার বড় বড় বাদামি রঙের চোখ তুলে আরমানের দিকে তাকিয়ে হাসল। কিছু না। উফ, তুমি আর তোমার এই গোপনীয়তা। মাঝে মাঝে কিছু কথাও তো বলতে পারো আমাকে। তোমার জীবন সম্পর্কে আমি কিছুই জানি না। আমার জীবনের কথা শুনে আর কি করবে? সেসব কথা তোমার ভালো লাগবে না। ভালো লাগতেও তো পারে। তুমি দুবাই যাচ্ছ কবে? সব ঠিকঠাক থাকলে এই বছরের শেষের দিকে। কেন, আমাকে তাড়াতে পারলে বাঁচো নাকি? সে জানে আরমান তাকে ভালোবাসে না, শুধু একটা আশা আছে ভেতরে, যদি কোনোদিনও ওর তরফ থেকে কিছু ফিরতি ভালোবাসা পাওয়া যায়। এত স্বল্পভাষী রহস্যময় মানুষটির প্রেমে কখনোই পড়তে চায়নি কমলা। বাড়িতে আর হাসপাতালে অনেকটা সময় ওর সঙ্গে একসঙ্গে কাটাতো, ফলে সম্পর্কটা অনেক দূর গড়িয়েছে। তুমি দুবাই যাচ্ছ কেন? আমি তো বলেছি তোমাকে আগে, ওখানে কাজের সুবিধা বেশি। আমার ক্যারিয়ারটা ঠিক মতো গড়তে চাই আমি। সেটা কি এখানে বসে হয় না? ওখানে টাকাটা অনেক বেশি, তার উপর সেরকম কোনো ট্যাক্সও দিতে হয় না। সেটা জানি আমি, কিন্তু এখানেও তো ধীরে ধীরে যত মাইনে বাড়বে ভালোই টাকা রোজগার হবে। হয়তো পারি, কিন্তু আমি যত দ্রুত সম্ভব টাকাটা জোগাড় করতে চাই। মায়ের জন্য একটা বড় বাড়ি তৈরি করব। আরমান কিছু বলল না, একটু হাসল খালি। কমলা যখন তার স্বপ্নগুলোর কথা আরমানকে বলে তখন ওর শুনতে খুব ভালোই লাগে। কমলার চোখে একটা আবেগের ঝিলিক খেলে যায়। কমলারই রূপটা ওর খুব পছন্দ। বেশ, বুঝেছি। তুমি কি করবে এবার? কথা বলতে বলতে কমলা আরমানের কাছাকাছি এসে বসল। কিছুক্ষণ আগেই ঘনিষ্ঠ হয়েছিল ওরা, কিন্তু শরীরটা বিলিয়ে দিলেও মনটা কখনোই কমলাকে দিতে পারেনি আরমান। সেটা রিমঝিমের জন্য তোলা আছে। এখনো জানি না মেয়েটা কে ছিল। আরমান ওর কথার কোনো উত্তর দিল না, বরং কমলার হাতটা ধরে ওকে আরো কাছে টেনে নিল। কমলা মৃদু আপত্তি করল ঠিকই, কিন্তু আরমান বিশেষ পাত্তা দিল না। আবার এই তো একটু আগে। কথাটা শেষ করতে পারল না কমলা, তার আগেই নিজের সুগঠিত দৃঢ় শরীরের নিচে ওকে টেনে নিল আরমান। রিমঝিম জিমির দরজায় একবার নক করল। তোর সমস্যাটা কি বলতো? এত বছর হয়ে গেল ও তোকে ফেলে চলে গেছে, তুই তাও ওকে ভুলতে পারলি না। এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে কি ভাবছিস তুই? বেশিক্ষণ দাঁড়ায়নি তো। কথাটা বলতে বলতে জিমিকে পাশ কাটিয়ে ওর ঘরে ঢুকে পড়ল জিমঝিম। দরজাটা বন্ধ করে প্রশ্ন করল জিমি, তাহলে কি ডিসাইড করলি? মুম্বাই ফিরবি? আপাতত না। বেশ, তাহলে আমাদের ঘোরাঘুরির জন্য যে প্ল্যানটা করে এসেছি সেগুলো আমরা করতে পারি আজ। কি বলিস? কি প্ল্যান? এই আমি ভেবেছিলাম বাইরে একটু হাঁটতে যাবো দুজনে, আর তাছাড়া একটু দূরে কোথাও যেতে হলে গাড়ি নিয়েও ঘুরে আসতে পারি। ভালো আইডিয়া। অনেকদিন এরকম নিশ্চিন্তে হেঁটে বেড়াইনি। চল। আর তাছাড়া আজকে সন্ধ্যাবেলায় তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে, আরও বড়। জানিস, আমি ভাবছিলাম আমিও ভাবছিলাম, আমরা তো অনেক দিন ধরে একসঙ্গে রয়েছি, একে অপরের ভালো বন্ধু আমরা। আমি তো তোর সম্পর্কে মোটামুটি সবই জানি, তবে তুই আমার সম্পর্কে খুব বেশি জানিস বলে কিন্তু আমার মনে হয় না। বল তাহলে। আমি জানি না তোকে এটা কেন বলছি। আমার বাবা মা ছাড়া আর পরিবারে সেরকম কেউ নেই, ভাই বোন নেই কোনো। হ্যাঁ, একজন ঠাকুমা আছেন, তিনি অবশ্য খুবই মিশুকে। আর সবারই যেরকম থাকে, বাড়িতে কিছু বিরক্তিকর কাকু কাকিমা রয়েছেন। অবশ্য তারা সবাই এখন ইউএস বা ইউকেতে থাকে। তাছাড়া কয়েকজন কাজিন আছে, ওদের সঙ্গে এখনও কথাবার্তা হয় ওই হোয়াটসঅ্যাপে। ও, তাহলে তুই সিঙ্গল চাইল্ড, আমার মতোই। একদম তাই। আর সেই জন্যই এইরকম আদরে আদরে বাঁদর হয়েছি। আমি কিন্তু একদমই আদর খেয়ে মানুষ নই। মা ভীষণ কড়া ছিল, বাবার কাছ থেকে যেটুকু আদর পাওয়ার সেটুকু পেয়েছি। কেন রে, তোর বাবা মা একদিন আমাকে ডেকে এত খাইয়েছিলেন, সে আর কি বলবো। হ্যাঁ, ওরা খুব ভালো হোস্ট। জানি। চল এবার একটু ঘুরে আসি।
তুই কিছু একটা বলবি বলছিলি? ও সব রাতে বলবো খন, এখন চল। আজ রাতে কিছু বিশেষ আছে নাকি? সেটা কয়েক ঘন্টার মধ্যেই তুই বুঝতে পারবি। এবার ওঠ প্লিজ, না হলে দারুণ একটা সূর্যাস্ত মিস করবি। সানসেট পয়েন্টে দাঁড়িয়ে সূর্যের দিগন্ত বিস্তৃত আলো খেলার দিকে তাকিয়ে আবার তার কথাই মনে পড়ে গেল রিমঝিমের। গ্রিক দেবতার ন্যায় অপরূপ সুন্দর সেই যুবকটির কথা ভেবে বুকটা ধরাস করে উঠল আবার। সেই একমাত্র পুরুষ যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে রিমঝিম। আমি ভেবেছিলাম রাত পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু কথাটা বলতে বলতে জিমি তার পকেট থেকে একটা ছোট কালো মখমলের বাক্স বের করল। রিমঝিম একটু অবাক হয়ে বাক্সটার দিকে তাকালো। এটা কি? তুই বল, দেখ, দেখে বল এটা কি। তারপরেই বাক্সটা খুলে ফেলল। একটা খুব সুন্দর কিন্তু জটিল নকশা খোদাই করা প্ল্যাটিনামের আংটি ভিতর থেকে উঁকি মারল। তার উপরে ঝকঝকে একটা হিরে বসানো। আংটিটা বার করে জিমি হাঁটু কেড়ে বসল। কালো শর্টস আর সাদা টি শার্টে ওকে মনে হচ্ছিল একজন হ্যান্ডসাম ইটালীয় পর্যটক। সূর্যের শেষ আলো যখন জিমিকে ছুঁয়ে যাচ্ছে, তখন সে তার জীবনের শ্রেষ্ঠ ভালোবাসাকে নিজের প্রণয়ের কথা জানাচ্ছে। রিমঝিম, তুই কি আমাকে তোর জীবনসঙ্গী হওয়ার সম্মানটা দিতে পারিস? আসলে আমি তোর প্রেমে পড়েছি। সেদিন থেকে পড়েছি যেদিন তুই প্রথম হাসতে হাসতে অফিসে ঢুকেছিলি। একবারের জন্য তোর চোখ থেকে আমি চোখ সরাতে পারিনি। তোকে একবার হাসতে দেখলে আমার প্রতিটা দিন যেন নতুন হয়ে যায়। আমি আমি জানি না, আমি তোকে পছন্দ করি জিমি, কিন্তু কিন্তু এটা... তুই আমার সঙ্গে থাকতে চাস না তাহলে? তুই আমাকে ভালোবাসিস না? আমি তোকে পছন্দ করি, কিন্তু ভালোবাসিস না, তাই তো? সেটা তো বলিনি আমি। মিথ্যে কথা বলা বন্ধ কর রিমঝিম। তুই আমাকে বলেছিলি ও মরে গেছে, তাহলে কেন আমার মনে হচ্ছে তুই অনেক কিছু জানিস কিন্তু চেপে যাচ্ছিস কেন? সে বেঁচে আছে। তুই আমাকে এটা আগে বলিসনি। এটা দেখ। জিমি নিজের ফোনটা খুলে একটা ছবি গ্যালারি থেকে বার করে ওর চোখের সামনে তুলে ধরল। রিমঝিম দেখল হাসপাতালে সামনে দাঁড়িয়ে আছে একজন সুপুরুষ। কান্নায় হঠাৎ ওর বুকটা যেন ভারী হয়ে আসছে, হাতটাও কাঁপছে। জিমি ছবিটা জুম করে একজন মহিলার দিকে আঙুল দেখালো, যার সঙ্গে আরমান হেসে কথা বলছিল। এই দেখ, ওর নতুন গার্লফ্রেন্ড। এ কি, একজন নার্স? ইয়েস, সুন্দরী একজন নার্স। আরমানকে তুই আমার থেকে অনেক ভালো চিনিস, খুব ভালো করেই জানিস তোর প্রাক্তন প্রেমিক কত মেয়ের সঙ্গে লটর ঘটর করে বেড়ায়। আমি আমি তোর কথা বিশ্বাস করি না। ও মাই গড রিমঝিম, তুই কি অন্ধ? তোর আরও প্রমাণ চাই? হ্যাঁ, সত্যি আমি ভেবেছিলাম তুই নিজের চোখে দেখলে অন্তত বিশ্বাস করবি। ঠিক আছে, নো প্রবলেম, আমি তোর কাছে প্রমাণ করে দেব যে তোর জীবনের সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসা তার হট মালাইলি গার্লফ্রেন্ডকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছে। তুই আমাকে সেই প্রাইভেট ইনভেস্টিগেটরের কথা বলেছিলিস না? আমি তাকে অ্যাপয়েন্ট করেছিলাম আরমানের জন্য। সেই আমাকে সব কিছু জানায়। আমি ভেবেছিলাম তুই তদন্ত বন্ধ করে দিয়েছিস। আমি চেয়েছিলাম বন্ধ করে দিতে, ভেবেছিলাম আরমান মারা গেছে। ফোন করেছিলাম ওকে ইনভেস্টিগেশন বন্ধ করতে বলবো বলে, কিন্তু সেদিনই আরমানের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ও আমাকে দিল। হাসপাতালে কাজ করছে কেন, এখানে এখানে কেন ফিরে আসেনি? সেটা তুই ওকে গিয়ে নিজেই জিজ্ঞেস কর। অ্যান্ড এনিওয়েজ, বাইরে দাঁড়িয়ে খুব ঠান্ডা লাগছে, চল ভিতরে যাই। ওর কি কিছু হয়েছে? তা আমি কি করে জানবো বলতো? তুই রাগ করছিস কেন? কেন করছি তুই জানিস না? আমি তোকে ভালোবাসি, গড ড্যাম ইট। আর তুই এই শয়তানটাকে ভালোবাসিস যে তোর কথা এক ফোঁটাও ভেবে দেখে না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি তোকে বিয়ে করতে চাই রিমঝিম। আরেকবার বল তুই কি বললি? আমি তোকে বিয়ে করব। না না, কোনো বড় অনুষ্ঠান করতে হবে না, কোনো রকম সার্কাস আমার চাই না। শুধুমাত্র আমাদের পরিবারের লোকজন উপস্থিত থাকবে, রেজিস্ট্রি হবে, আর কয়েকজন কাছের বন্ধু থাকবে। তুই আমাকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বানিয়ে দিয়েছিস আজকে। আমি আমার শেষ ক্ষমতাটুকু দিয়ে চেষ্টা করব যাতে তোর এই হাসিটা ধরে রাখার। আই প্রমিস। হোটেলে ফিরে পরে রিমঝিম
তার নিজের ঘরে চলে এলো। রুমে এসে প্রথমে বাথরুমে ঢুকে টয়লেট সিটে বসে ফোনটা বার করল সে। দ্রুত স্মার্টফোন চালিয়ে আরমানের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো খুঁজে বার করল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওর অজান্তে কখন যেন সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হয়েছে। নিজের আঙুলগুলো স্ক্রিনের উপর দিয়ে বুলিয়ে নিল রিমঝিম। পরিচিত আকাঙ্ক্ষার বেদনায় তারা ছটফট করে উঠছে। সে খুঁজে দেখল কোনো আপডেট রিসেন্টলি আছে কিনা, কিন্তু না, সেরকম কিচ্ছু চোখে পড়ল না। অবশেষে ও জানতে পেরেছে যে আরমান বেঁচে আছে। আরমান তার পকেটে হাত ঢুকিয়ে ফোনটা খুঁজল, পেল না। ফোনটা জোরে জোরে বাজছিল কোথাও একটা ঘরের মধ্যেই। অন্ধকারে পা টেনে টেনে হাঁটতে গিয়ে একটা চেয়ারে হোঁচট খেল। ধুর শালা। তার পাটা ব্যথা করছিল। লাইট জ্বালিয়ে সে বড় কাঠের চেয়ারটায় জমে থাকা জামা কাপড়ের মধ্যে হাত লাড়ো, কিন্তু ফোনটা পেল শার্টের নিচে। হ্যালো। ও ও বিয়ে করছে। মাধব। আরে রিমঝিম বিয়ে করছে। আমি ওর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, আমি ওকে বলতে চেয়েছিলাম যে তুই বেঁচে আছিস, কিন্তু ও দেখাই করেনি। আমার এরকম সর্বনাশ কেন করতে চাস তুই? ভাই, ওর জানার অধিকার আছে। আমি 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 ওর জন্য ঠিক মানুষ না, বরং আমাকে ছাড়াইও ভালো আছে। ওর সাথে জিমির বিয়ে হচ্ছে। কেন? কারণ ও জানে না তুই বেঁচে আছিস। ওকে বোঝানো হয়েছে যে তুই মরে গেছিস, তাই জন্যই। তুই কি ওর সঙ্গে দেখা করেছিস? আরে আমি ওকে বেশ কয়েকবার বলেছিলাম দেখা করার জন্য, আমার নাম্বারটাই ব্লক করে দিয়েছে। আমার কি মনে হয় জানিস, জিমি না ওকে উল্টোপাল্টা কিছু একটা বলেছে। বিয়েটা কবে? কোনো অনুষ্ঠান হচ্ছে না, খালি ওরা কালকে পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে কোর্টে একটা রেজিস্ট্রি ম্যারেজ করবে। কেন? কেন আমি অত জানি না, আমাকেই খবরটা দিল কি বলছে, আমাকে খবরটা বের করতে হলো আরতির কাছ থেকে। আরতি? হ্যাঁ হ্যাঁ, আরতি নিজেকে খুব চালাক মনে করে মেয়েটা। প্রথমে তো কিছুই মুখে বলছিল না, পরে অবশ্য খবরটা আদায় করলাম। ভাই, তুই আমাকে অনেক সাহায্য করেছিস, সব সময় আমার পাশে ছিলিস, কিন্তু আমি তোর কাছে শেষ আর একটা উপকার চাই। শোন রাস্কেল, বন্ধুরা উপকার করে না, শুধু পাশে থাকে। তোকে এখানে এসে হাসপাতালের ব্যবসার দায়িত্ব নিতে হবে। ডাক্তার দ্রুত মৃত্যুর দিকে এগোচ্ছেন, তুই যখন আসবি তখন। বুঝলাম, কিন্তু তুই কোথায় যাবি? আমাকে আমার প্রতিজ্ঞা পূরণ করতে হবে। অনেক দেরি হয়ে গেছে রে, ওর তো কালকেই বিয়ে। চিন্তা করিস না, ওর পেছনে দৌড়বো না আমি। ওকে ওর পছন্দের মানুষের সঙ্গে বিয়ে করা থেকে আটকাবো না। তাহলে তুই এখন কি করবি? আমি ওর হাজবেন্ডকে একদম শেষ করে দেব। জিমির উপর প্রতিশোধের পর্ব শেষ হলে সে আমার কাছে নিজেই ফিরে আসবে। তুই শিওর? 100%। আচ্ছা হোল্ড অন, আমাকে কিছু জিনিস একটু গুছিয়ে নিতে হবে। 1 সপ্তাহ সময় দে, আমি পরের সপ্তাহে কুনুরে পৌঁছে যাব, ঠিক আছে? তোর চাপ নেই, আমি তোকে জানাবো। আমি তোর জন্য অপেক্ষা করব ভাই। আচ্ছা আরমান, তুই কি জানতে পেরেছিস যে তোকে সেদিন পাহাড় থেকে কে ঠেলে দিয়েছিল? এখনো পাইনি, কিন্তু যখন পাবো। রিমঝিম লোনাভালার 5 স্টার রিসর্ট থেকে বের হতেই তার ফোনে মাধবের 10টা মিসড কল এবং একটা টেক্সট দেখতে পেল। জিমি যথারীতি উচ্ছ্বসিত। সে দাঁত বের করে হাসছিল আর মুখে কথার ফুল ঝুরি ছুটছে। এই শোন, বাবা আর মা কত খুশি জানিস, ওরা তোর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছে। আচ্ছা, তুই ওদের একবার দেখেছিলিস তাই না? হ্যাঁ, মনে হয়। তুই খুশি তো রিমঝিম? না মানে তোকে একটু উদ্বিগ্ন লাগছে তাই। আমি ঠিক আছি, আমাকে মা আর বাবাকে বলতে হবে। কি, তুই এখনও ওদের জানাসনি? আমি তো ভেবেছিলাম তুই গতকাল ফোন করেছিস। করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তুই তো জানিস গতবার বিয়ের সময় কি হয়েছিল। এবার তা আর হবে না। সব পুরুষ মানুষ কাপুরুষ হয় না। ওদেরকে আমাদের কথা বল প্লিজ। তুই জানিস আমি তোর কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসি? তোর এই নাক। আমার তো একদমই পছন্দ নয় আমার নাকটা, কিরকম একটা ভোঁতা মতন। একদম না, একদম বাঘিনীর মতো রাজকীয় আর ভোঁতা। আমি বলতে চাইছিলাম রাজকীয় আর সুন্দর।
রিমঝিম কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল, কোনো সাড়া দিল না। জিমি তার হঠাৎ পরিবর্তনটা ঠিক লক্ষ্য করল। আমি ভেবেছিলাম তুই আমার সঙ্গে অন্তরঙ্গ হতে পছন্দ করিস। যখন ও তোকে ফেলে চলে গেল, তুই আমার শরীরটার ওপর ভর করেই বেঁচেছিলিস। আমি ওকে ভুলে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম। ভীষণ বিরক্ত আর বিভ্রান্ত ছিলাম। আমি বিশ্বাস করতে পারিনি আমরা যতটা অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছিলাম, তারপরেও সে আমার সঙ্গে এটা করতে পারে। কিন্তু করেছে তো। আমার তো মনে হয় না ওর মধ্যে কোনো বিবেক আছে বলে। ও শুধু তোকে ফেলে যায়নি, একজন সুন্দরী নার্সের সঙ্গে নতুন করে সব কিছু আবার শুরু করে ফেলেছে। যদি ও ফিরে আসে। তুই কি ওর ফিরে আসার জন্য অপেক্ষা করছিস? আমাদের একটা শেষ দেখা দরকার। বিশ্বাসঘাতকতার কোনো সমাপ্তি হয় না রিমঝিম। নিজেকে আর বোকা বানাস না। ও ফিরে এলেও আর সেই আরমান থাকবে না যাকে তুই একসময় ভালোবেসেছিলি। তুই কি করে জানলি? আচ্ছা, তুই কি এমন একজনের জন্য অপেক্ষা করতে চাস যে তোকে ধোঁকা দিয়ে একবার চলে গেছে, নাকি তুই তোর সুখের সংসারটা নতুন করে সাজাতে চাস, তোর মা বাবাকে খুশি করতে চাস? তুই কি চাস রিমঝিম? আমি আজ রাতে ওদের ফোন করব। আগে তারিখ ঠিক করি। আচ্ছা, ঠিক আছে। মুরলী তার বাঁশিটা শক্ত করে ধরে একটা গভীর শ্বাস নিয়ে বড় বাংলোটার দিকে এগিয়ে গেল। মাস কয়েক আগে সে পাহাড়ের নিচে যে লোকটাকে পড়ে থাকতে দেখেছিল, সে জানত ওনাকে এখানেই পাওয়া যাবে। সে আরও জানত যে এখানে সেই মুখে দাগওয়ালা লোকটা এখনও থাকে। আজকাল হাসপাতালে ওই অভদ্র ডাক্তারবাবুর সঙ্গে কাজ করে। উনি আবার যাকে তাকে নিজের বাড়িতে ঢুকতে দেন না। মুরলী এখন ডাক্তারকে ঘৃণা করে না। আমার কাছ থেকে সে জেনেছিল যে ওর খুব শরীর খারাপ, হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাবেন। লোকটা এমনিতে ভালো মানুষ, একটু অহংকারী, তবে তাকে দোষ দেওয়া যায় না। ওনার স্ত্রী হারিয়েছেন বেশ কয়েক বছর আগে। তিনি আবার ছিলেন অপূর্ব সুন্দরী, কিন্তু ওনাদের কোনো সন্তান হয়নি। ডাক্তারবাবু কখনো বাবা হওয়ার সুযোগ পেলেন না, বেচারা। আম্মা গতরাতে খাবার সময় বলেছিলেন কথাটা। ছেলে মেয়েদের পাতে নরম গরম সুস্বাদু ইডলি আর নারকোলের চাটনি পরিবেশন করছিলেন তাদের ছোট্ট ঘরটার পরিষ্কার একটা কোণে। এটা একাধারে ওদের রান্নাঘর, আবার খাওয়ার জায়গা হিসেবেও ব্যবহৃত হয়। ওই দাগওয়ালা লোকটা ওনার সঙ্গে কেন থাকে? শ্, ওকে এরকম বলিস না। ওর সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেই আঘাত লেগেছিল। শুনেছি ওর বিয়ে ছিল পরের দিন। এখন সে ডাক্তারের সঙ্গে হাসপাতালে কাজ করে, রোগীদের সাহায্য করে। কিন্তু আম্মা, ও ডাক্তারের সঙ্গে কেন থাকে? কেন মানে? আম্মা তার প্লেটে আরও কিছু ইডলি তুলে দিলেন। নে খা, তারপর গিয়ে তোর স্কুলের কাজ কর। তুই বড্ড প্রশ্ন করিস। মুরলী চুপচাপ খেতে শুরু করল, একটাও কথা না বলে। এমনকি যখন লক্ষ্মী আকা তার কান টেনে তার একটা ইডলি কেড়ে নিল, তখনও সে বিশেষ আপত্তি করল না। আম্মা সেটা দেখে আক্কাকে ধমকে দিলেন। তুই আমার বেচারা ছেলেটাকে কেন বিরক্ত করিস রে? আম্মা, তুমি সব সময় ওর হয়েই কথা বলো। তুমি না একটু আগে ওকে বকছিলে? মুখে মুখে তর্ক করিস না, চুপচাপ খা। তোর ভাইকে বিরক্ত করিস না। মায়েরা সব সময় ছেলেদের দলে যোগ দেয় কেন বলতে পারো? আমি কারোর দলে নয়। খাওয়া শেষ করে বিছানা পরিষ্কার কর, তারপর স্কুলের কাজ শেষ কর। যা তো, মুখ বাঁকাস না, নইলে ঠাস করে এক চড় খাবি। মুরলী কাঁধ সোজা করে দারোয়ানের দিকে এগিয়ে গেল। সে কিছুক্ষণ ধরে তাকে সন্দেহের চোখে দেখছিল। লম্বা কৃষকায় লোকটি বিবর্ণ ইউনিফর্ম আর একটু কাত হয়ে থাকা টুপি পরে গেটে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার লাঠি দিয়ে মাটিতে ঠক ঠক করে তাল দিচ্ছিল আর পা দোলাচ্ছিল। বছরের পর বছর সূর্যের তাপে পোড়া মুখে এখন হালকা কৌতূহল ফুটে উঠল, কারণ মুরলী অবশেষে এগিয়ে গেটের কাছে এসে দাঁড়িয়েছে। কি চাই? আমি ওই লোকটার সঙ্গে দেখা করতে চাই। কোন লোক? যার মুখে দাগ আছে। আরমান স্যারের সাথে দেখা করতে চাস কেন? দারোয়ান গেট খুলে দিল। আশান্বিত হয়ে মুরলী তার দিকে এগিয়ে গেল। তিনি আমায় বলেছিলেন। কে বলেছে? আরমান স্যার। কখন? হাসপাতালে। আমি তার জীবন বাঁচিয়েছিলাম। ঠিক আছে, আমি
তোকে ভেতরে যেতে দিচ্ছি, কিন্তু কাউকে বিরক্ত করবি না। খান স্যারের শরীর কিন্তু ভালো নেই। আরমান স্যার এই মাত্র এসেছেন, বাগানে বসে আছেন হয়তো। ভেতরে ঢুকে মুরলী তার হাঁটার গতি বাড়ালো। তার স্যান্ডেল মেঠো পথে হালকা চটচট শব্দ করছিল। সামনে বিস্তৃত বাগান। মুরলী আকাশের দিকে তাকালো। কালো মেঘ দ্রুত আকাশের বাকি নীল টুকরোগুলোকে ঢেকে ফেলছিল। বৃষ্টি শুরু হওয়ার আগে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকতে হবে। একটানা ভিজতে আর বৃষ্টিতে হাঁটতে একেবারে ভালো লাগে না, হাড় জমে যায়। পেছনে বাগানে যা, উনি ওখানেই হাঁটছেন। মুরলী দারোয়ানের চিৎকার শুনল। সে তার দিকে ঘুরে তাকিয়ে মাথা নাড়ল, তারপর পেছনের দিকে ছুটল। আরমান আকাশের দিকে তাকালো। আবার বৃষ্টি। বৃষ্টি নামলেই ওই ইচ্ছেগুলো ফিরে আসে যেন। আমাকে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেল? ওই বদমাইশটাকে বিয়ে করলো কিভাবে? আমার বোঝা উচিত ছিল, যখন জিমি আমাদের বিয়ের জন্য এখানে এসেছিল তখনই ওকে গুলি করে মারা উচিত ছিল। পকেটে ফোনটা বেজে উঠল। কমলার নাম্বারটা স্ক্রিনে জ্বলজ্বল করছিল। তুমি কোথায়? কি হয়েছে? প্রশ্নটা করতেই আরমানের চোখ পড়ল একটা বাচ্চা ছেলের উপর। ছেলেটা ওর দিকেই আসছে, একটা বাঁশি হাতে নিয়ে। বাঁশিটার আয়তন এতটাই বড় যে ছেলেটার পুঁচকে শরীরের চেয়েও যেন বড় মনে হচ্ছিল। আমার ভিসা আর পাসপোর্ট তৈরি হয়ে গেছে। কিন্তু তুমি বলেছিলে এই বছরের শেষে দুবাই যাবে। আমাকে যেতে হবে আরমান। কেন, কি হয়েছে? তুমি কি আমাকে বিয়ে করবে? এটা নিয়ে আজ সন্ধ্যায় কথা বলি। তুমি কি আমাকে ভালোবাসো? সে উত্তর দেওয়ার আগেই বাঁশি হাতে ছেলেটি ওর কাছে এসে পড়ল। স্যার, স্যার আমার কিছু বলার আছে। তুই মানে সে বৃষ্টির দিনে আমাকে খুঁজে পেয়েছিলি, তাই না? তার মনে একটা ধাক্কা লাগলো। ওই ভয়ঙ্কর দিনটার স্মৃতির ঢেউ তার উপর দিয়ে যেন আবার বয়ে গেল। ছেলেটি মাথা নাড়ল। আমার একটা কথা বলার ছিল। ঠিক আছে কমলা, আমি তোমাকে পরে ফোন করছি, একজন আমার সঙ্গে কথা বলতে চায়। সে ফোনটা কেটে দিল। তুই এখানে কেন এসেছিস? স্যার, আপনি আমায় গির্জায় 500 টাকা দিয়েছিলেন। কোন গির্জা? সেন্ট জর্জ গির্জা। আপনি একজন মহিলার সঙ্গে ছিলেন। তুই আমার জীবন বাঁচিয়েছিস, থ্যাংক ইউ। তুই বাঁশি বাজাস? আপনার টাকায় আমি বাঁশি কিনতে গিয়েছিলাম, কিন্তু মিস্টার নায়ার আমার কাছ থেকে টাকা নেননি। তিনি আমাকে এটা এমনি দিয়ে দিলেন। মিস্টার নায়ারকে? পাহাড়ের কাছের বুড়ো লোকটা, যে মিউজিক শপ চালায়। ওখানের একমাত্র মিউজিক শপ যেখানে সব রকম বাদ্যযন্ত্র আছে। সেরা জায়গা। আয় এখানে বস। সে বড় বেতের চেয়ারের দিকে ইঙ্গিত করল। মুরলী তাতে বসল। সে আরমানের দিকে তাকালো। আরমানের মুখের দাগ তাকে ক্রমশ একটু একটু করে ভয় দেখাচ্ছিল। তুই থাকিস কোথায়? আমি আপনাকে একদিন দেখাবো, পাহাড়ের কাছেই। তুই আমাকে কি বলতে চাস? আমি তাকে দেখেছি যে আপনাকে ঠেলে দিয়েছিল। আরমান চোখ শুরু করল। অবিশ্বাস আর সন্দেহের মিশ্রণ তার সারা মুখে ছড়িয়ে পড়ল। কে ছিল সে? ওর বুকটা ধড়াস করে উঠল। উত্তরটা পাওয়ার জন্য ছেলেটির আরও কাছে ঝুঁকে পড়ল। মুরলী যতটা সম্ভব স্পষ্টভাবে লোকটির বর্ণনা দিল। সে তার আঙুলে একটা আংটির কথা বলল, একটা ঝকঝকে নীল পাথরের আংটি। তুই শিওর? আমি তখনই আপনাকে বলতে চেয়েছিলাম, যখন আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু আপনি তখন খুব বাজেভাবে জখম ছিলেন। তুই পাহাড়ে কি করছিলি? আমি আপনাকে খুঁজছিলাম। কেন? ধন্যবাদ বলতে। গির্জায় বলতে ভুলে গিয়েছিলাম। আম্মা বলে কেউ যদি সাহায্য করে তাকে ধন্যবাদ বলতে হয়। শোন, আমি পরের সপ্তাহে মুম্বাই চলে যাব। আমি তোকে আমার নাম্বার দেবো, কিছু দরকার হলে ফোন করিস, কোনো অসুবিধে নেই, বুঝলি? আর এই নে। আরমান কয়েকটা 100 টাকার নোট বার করল। এটা নিয়ে তোর আম্মাকে দিস। আমার আর টাকার দরকার নেই, আমি শুধু আপনাকে দেখতে এসেছি। ঠিক আছে। সে পকেট থেকে কয়েকটা টফি বের করল। হাসপাতালের কাছে খুচরো বদলে এগুলো দিয়েছিল। মুরলী হাসি মুখে টফিগুলো নিল। যেও না প্লিজ। বৃষ্টি শুরু হয়েছে। হালকা এক দু ফোঁটা মুখে এসে পড়ল। আরমান সস্নেহে মুরলীর কাঁধে হাত রাখল। আমি ফিরে আসবো, প্রমিস। কখন? শীঘ্রই। আমি তোকে বাড়ি পৌঁছে দিই? আমি নিজেই যেতে পারবো। না না, এখানে অপেক্ষা কর, আমি গাড়ির চাবি নিয়ে আসছি।
কেন ওই লোকটা তাকে ঠেলে ফেলে দিয়েছিল? মুরলী কিছুক্ষণ ভাবল, তারপর বাঁশিটা হাতে তুলে বাজাতে শুরু করল। বৃষ্টি যখন পাহাড়ের বুক জুড়ে ঝরঝর করে নিজেকে বইয়ে দিল, মুরলীর এই বাঁশির সুর এই বিরাট ভূখণ্ডটিকে যেন শান্তির আলিঙ্গনে জড়িয়ে নিল। রিমঝিম সেই সকালটাতে খুব বেশি ভাবনা চিন্তা করতে পারেনি, যেদিন জিমির সঙ্গে ওর বিয়েটা হয়ে গেল। যদিও জিমি বারবার বলছিল ও তার স্ত্রী নয়, সঙ্গিনী। রিমঝিম কলকাতা থেকে আনা মায়ের লাল শাড়িটা পরেছিল। সিল্কের শাড়ি সূর্যের আলোয় ঝকঝক করছিল। গলায় আর কবজিতে সোনার আর হীরার গয়না বিয়ের আড়ম্বর যেন আরও বাড়িয়ে দিয়েছে। সে জিমির পাশে দাঁড়িয়েছিল, চুপচাপ। চারপাশের জগৎ যেন প্রচুর কণ্ঠস্বর আর রঙের ঘূর্ণিতে ঝাপসা হয়ে যাচ্ছে। আমার বেস্টি অবশেষে বিয়ে করছে, আমি খুব খুশি। রিমঝিম মাথা নাড়ল, তার মুখে বিভ্রান্তির ছাপ। আরতির উৎসাহ সংক্রামক হলেও ওর মনের কুয়াশাকে পুরোপুরি ভেদ করতে পারেনি। তবে আরতি নিজের প্রেম জীবন নিয়ে বেশি মাথা ঘামাত না। রিমঝিমের বিয়ে নিয়ে প্রচুর উৎসাহ দেখালেও নিজের জন্য সঠিক জীবনসঙ্গী খুঁজে বার করার আগ্রহ তার ছিল না। আরতি নিজের শর্তে জীবনযাপন করতে চায়। প্রায় মজা করে বলতো তার স্বাধীনতা এত মূল্যবান যে বিয়ের বাঁধনে জড়াতে সে একেবারেই প্রস্তুত নয়। তার কাছে সম্পর্ক ছিল একটা ঐচ্ছিক বিনোদন। এটা ছাড়াও জীবনটা ভালোভাবে কাটানো যায়। মেয়ের বিয়েটা অবশেষে সম্পন্ন হলো দেখে রিমঝিমের মা স্বস্তির কান্নায় ভেঙে পড়লেন। জিমির বাবা মাও তাদের একমাত্র ছেলের জন্য খুশি হলেন। কিন্তু রিমঝিমের বাবা চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার দৃষ্টি রিমঝিমের উপর স্থির, যেন তিনি একমাত্র মানুষ যে ওর মনের কথা পড়তে পারছেন। বিয়ের কাগজে সই করার সময়ে রিমঝিম হাসেনি। এমনকি যখন মালা বদল করল আর জিমি তার দিকে ইশারা করে চোখ টিপল, না, তখনও সে হাসতে পারেনি। 5 স্টার রিসর্টে রিসেপশনের জন্য যখন তারা রওনা দিল, তখনও তাকে হাসতে দেখা যায়নি। রিমঝিম বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা পালন করল ঠিকই, কিন্তু আনন্দের লেশমাত্র তাতে ছিল না। কেন নিজের বিয়ের দিনে খুশি নয়? কেন হৃদয়ে একটুও খুশির ঝলক নেই? রিমঝিম জানত না, জানতেও চায়নি। শুধু জানত যে এই বিয়ে করে সে তার বাবা মা আর জিমিকে খুশি করেছে, আর সে এটাই চায়। শেষ পর্যন্ত যাই হোক না কেন। সন্ধ্যায় সব অতিথি, বরকনের বাবা মা সহ সবাই চলে গেলেন। কাল আমাকে ফোন করিস। ওর বাবা ওকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে বললেন কথাটা, আর মা তো সবার সামনেই কেঁদেই ফেললেন। রিমঝিম দুজনকেই জড়িয়ে ধরল, জিমিও তাই করল। তারা সন্ধ্যার শেষ ফ্লাইটে কলকাতায় ফিরে এলেন। জিমির বাবা মা হেসে তাকে জড়িয়ে ধরলেন। রিমঝিম লক্ষ্য করল 50-এর কাছাকাছি বয়সেও তাকে ফিরোজা শাড়ি আর সোনালি ব্রোকেড ব্লাউজে কি অপূর্ব লাগছে। তার শ্বশুর অনেকটা লম্বা, বলিষ্ঠ গঠনের একজন মানুষ। তাকে কাছে টেনে সস্নেহে উষ্ণ আলিঙ্গন করলেন। সে মাথা নেড়ে হালকা হেসে সত্যিকারের আনন্দিত মানুষটিকে আরও একটু খুশি করার চেষ্টা করল। অতিথিরা চলে যাওয়ার পর নবদম্পতি একা হয়ে পড়ল। জিমি ওর সঙ্গে হানিমুন সুইটের দিকে হাঁটা লাগালো। এটা জিমির বাবা বুক করেছিলেন। রিমঝিমের বুকটা ধরাস ধরাস করছিল কিসের যেন প্রত্যাশায়। যদিও সে আগে বহুবার জিমির সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়েছে, তবুও এবার মনে হচ্ছিল অভিজ্ঞতাটা একটু আলাদা হবে। তুই এত টেনশন করছিস কেন? আজ রাতে আমাদের কিচ্ছু করতে হবে না, শুধু একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাবো, ঠিক আছে? টু বি ফ্র্যাঙ্ক, আমি ভীষণ টায়ার্ড। এই বিয়ের ব্যাপারটা সত্যিই বড্ড ক্লান্তিকর। ঠিক আছে, হ্যাঁ আমিও ক্লান্ত। কিন্তু প্রতি রাতে এটা চলবে না, কেমন? সে দরজাটা খুলে দাঁড়ালো। সামনে একটা বড় আরামদায়ক শীততাপ নিয়ন্ত্রিত ঘর। ঘরে বিদেশি ফুল আর চকলেটের গন্ধ ভাসছিল। চকলেটের গন্ধ পাচ্ছি? আসলে আমি ওদের বলেছিলাম ঘরে এক বাস্কেট ডার্ক চকলেট রাখতে, তোর জন্য। রিমঝিম হেসে চামড়ার ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলল। সে গয়না খুলতে শুরু করল।
জিমিও তার ড্রেসটা খুলে অযত্নে চেয়ারের ওপর ছুঁড়ে ফেলল। সে একটা নীল সুটকেস সঙ্গে এনেছিল, সেটা ড্রেসারের পাশে রাখল। দ্রুত ফ্রেশ হয়ে তারা একসঙ্গে বসে রাতের খাবার খেল, সাধারণ নুডলস আর চিকেন। দুজনেরই খুব খিদে পেয়েছিল, তাই সেসব গোগ্রাসি গিলে নিল দুজনেই। পরে রিমঝিম বিছানায় এসে শুয়ে পড়ল। সারাদিনের সমস্ত মানসিক এবং শারীরিক ক্লান্তির ভার দু চোখের পাতার উপর যেন ভারী হয়ে নেমে আসতে চাইছে। রিমঝিম একটা বালিশ কাছে টেনে নিল। আচ্ছা, আমি তো তোকে বলেছিলাম আজ রাতে কিছু করছি না। তুই এমন অদ্ভুত ব্যবহার করা বন্ধ করবি? আমার সব আচরণ বিশ্লেষণ করা বন্ধ কর। আমি কিছুই বিশ্লেষণ করছি না, প্লিজ। সে রিমঝিমের পাশে বিছানায় বসে পড়ল। তোর গা থেকে একটা অদ্ভুত ভালো গন্ধ আসছে। মা আমার জন্য এটা কিনে দিয়েছে, আমি কিনিনি। তুই কি কিনেছিস? আমি বেশি কিছু কিনিনি। তুই নিজের জন্য কিছুই কিনিসনি? কেন? জিমি তার লিপস্টিক পোড়া পুরো ঠোঁটের দিকে তাকালো। তার উন্নত বুক, সে তাকে নিজের আলিঙ্গনের মধ্যে টেনে নিয়ে ভালোবাসতে চাইছিল, কিন্তু জিমি জানত না রিমঝিম আদৌ তাকে চায় কিনা। আমার যা দরকার সবই আছে। একটু দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস এনেছি, একদম ভুলেই গেছিলাম। জিমি সুটকেসের জিপারটা খুলে একটা কাগজের ব্যাগ বের করল, যার উপরে একটা গোলাপি ফিতা বাঁধা ছিল। সে হেসে ব্যাগটা রিমঝিমের দিকে এগিয়ে দিল। এই নে। এ রাম, আমি তোর জন্য কিচ্ছু আনিনি, সরি। আরে তোকে আনতে হবে না, আগে এটা খোল। সে প্যাকেটটা ছিঁড়ে একটা বাক্স বের করল। ভেতরে একটা রূপোর ব্রেসলেট, তার চারপাশে তারার মতো ঝুলন্ত নকশা আঁকা অলংকার। আমি তোর প্রেমে দ্বিতীয়বার পড়েছিলাম সেই রাত্রে, যখন তুই অফিসের পার্টিতে এসেছিলিস। তুই এই সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেন আমার দিকে হেঁটে আসছিলে। আমি তো বোকার মতো একটা গ্লাস হাতে শুধু দাঁড়িয়েছিলাম। আমার মনে হয় না তুই সেই রাতটা আমার মতো এত স্পষ্টভাবে মনে রেখেছিস। সে একটা ঢোক গিলল। তার ক্ষণিকের জন্য আরমানের মুখ তার চোখের সামনে যেন ঝলসে উঠল। সেই রাতে ওর আরমানের সঙ্গে দেখা করার কথা ছিল, ওর একটু দেরিও হয়েছিল যেতে। তারপরে আরমান তাকে প্রপোজ করেছিল। আমি অতীতের বেদনাদায়ক স্মৃতিগুলোকে জাগিয়ে তুলতে চাইনি রে। সে ব্রেসলেটটা নিয়ে রিমঝিমের কম্পমান কবজিতে পরিয়ে দিল। এত কিছু করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আরমান মুম্বাই বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে ওর খুব পরিচিত আর্দ্র বাতাসটা বুকে ভরে একটা নিঃশ্বাস নিল। মুম্বাই শহরের উন্মত্ত জীবনী শক্তি তাকে ঘিরে ফেলল এক মুহূর্তে। সে বুঝতে পারল এই শহরটাকে সে কতটা মিস করেছে। মুম্বাই শহর তার অবিরাম গতি আর রাস্তায় মানুষের ক্রমাগত ঢল নিয়ে যেন পৃথিবীর শেষ দিন অবধি প্রাণবন্ত, জীবন্ত। যে ক্যাবটা সে ভাড়া করেছিল সেটা ওর সামনে থামতেই মাধবের একটা টেক্সট এলো। ডাক্তারের অবস্থা খুবই সংকটজনক, তিনি তোমার সঙ্গে দেখা করতে চান। তুমি কি আজকে রাতে ফ্লাইটে ফিরে আসতে পারবে? আরমান আর জবাব দিল না। কিছু কাজ সেরে নেওয়ার জন্য একটু হলেও সময় দরকার। তার মধ্যে একটা কাজ সে এখনই করতে চায়, কুনুরে ফিরে যাওয়ার আগে। সে নামান সাক্সেনাকে ফোন করল, যাকে ডক্টর খানের সুপারিশে জোগাড় করেছিল আরমান। মুম্বাইয়ে যদি কোনো ব্যতিক্রমী কাজ হাসিল করতে চাও তাহলে নামানকে ফোন করবে। সে টাকার বিনিময়ে সব করে দেবে, তবে তাকে অযথা প্রশ্ন করো না, উত্তর পাবে না। পারলে ওর সঙ্গে বন্ধুত্ব করো, সে তোমার জন্য সব করবে, কিন্তু তাকে চটিয়ে দিলে আর কখনো তার কাছ থেকে কিচ্ছু আদায় করতে পারবে না, হাজার অর্থ ব্যয় করলেও নয়। ডাক্তারবাবু ওর হাত ধরে বলেছিলেন কথাটা। তিনি তখন বিছানায় শুয়েছিলেন। আরমান পেছনে ফেলে আসা মৃত্যু পথযাত্রী বুড়ো মানুষটির কথা ভাবতে চায়নি। এটা ওর বিবেককে একটা মারাত্মক খোঁচা দেয়, ওর মনটাকে নরম করে দেয়। কিন্তু মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেও ডাক্তারবাবুর কথাগুলো তার কানে বেজে ওঠে বারবার। আরমান ডাক্তারের কথা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল, কিন্তু কিছুতেই পারল না। বিবেকের দংশন ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যতই সে অন্য কিছুতে মন দেওয়ার চেষ্টা করুক, ডাক্তারবাবুর শেষ কথাগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খেয়ে যাচ্ছিল। আমার জন্য চিন্তা করো না, আমি একা থাকতে পারবো। তুমি আমার কাছে ছেলের চেয়েও বেশি। মাধব বা মুরলির আম্মাকে আমার পাশে সারাদিন থাকার ব্যবস্থা করেছো ঠিকই,
তবে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মল্লির আম্মা আপনার দেখাশোনা করতে চান, এটা তার ধন্যবাদ দেওয়ার একটা রাস্তা বলতে পারেন। আপনি যাদের সাহায্য করেছেন তাদের পক্ষ থেকে এইটুকু সেবা কি গ্রহণ করা যায় না? এতে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি নিজে কখনো চাননি, জানিনি তো। ডাক্তারবাবু হাসলেন। হাসলে তার মুখটা একদিকে বেঁকে যেত, তার পা দুটো অবশ হয়ে গিয়েছিল, তাই চলাফেরা করতে পারতেন না। কিন্তু তার মনের জোর এখনো মজবুত ছিল। মুরলির আম্মাকে সামলানো আরেক ঝামেলা। কমলা কেন চলে যাচ্ছে? সে দুবাই যেতে চায়। উফ, কেন জানি না। আমি ফিরবো, আমাকে শুধু কয়েকটা কাজ শুরু করতে হবে। একবার শুরু হয়ে গেলে সব কাজ ঠিক জায়গায় পড়বে। ডমিনো এফেক্ট। আরমান মাথা নাড়ল। ডাক্তারবাবু লক্ষ্য করলেন আরমানের চোখে জ্বলন্ত আগুন, প্রতিশোধের আগুন। তিনি তাকে থামাতে চেয়েছিলেন। অনেক আগে তিনিও এমনই করেছিলেন। একজন নারীর জন্য যাকে তিনি ভালোবেসেছিলেন, তার স্ত্রী আমিনা। যখন তিনি আমিনার সঙ্গে দেখা করেন তখন আমিনা তার শৈশবের বন্ধু রিজওয়ানের স্ত্রী ছিলেন। আমিনা যখন 30-এর কোঠায়, তখন রিজওয়ান 40-এর। তাদের কোনো সন্তান ছিল না। তিনি কখনো সন্দেহ করেননি যে আমিনা বন্ধ্যা। পরে বুঝেছিলেন, জানলেও তাতে কিছু অবশ্য যায় আসতো না। তিনি আমিনাকে বিয়ে করতে বদ্ধপরিকর ছিলেন। তিনি তার সমস্ত ক্ষমতা দিয়ে রিজওয়ানকে আমিনার জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন। শেষে তার দুর্ভাগা বন্ধু আত্মহত্যা করেছিল। আমিনা যখন রিজওয়ানকে ঝুলন্ত অবস্থায় দেখেছিল তখন মূর্ছা গেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওর বন্ধুর বেদনায় মুচড়ে যাওয়া মুখ তাকে এখনো লজ্জায় আর যন্ত্রণায় কুঁকড়ে দিত। জীবনের সমস্ত ভুল সিদ্ধান্তগুলোর মধ্যে যদি তিনি যে কোনো একটা বদলাতে পারতেন, তাহলে সেটা হলো রিজওয়ানকে এই ভয়ঙ্কর পরিণতি থেকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। তিনি তার পাশে বসা ছেলেটির দিকে তাকালেন। ঘৃণার দ্বারা নিজেকে চালিত হতে দিও না। তুমি কিছু বুঝে ওঠার আগেই এটা তোমাকে গ্রাস করবে। ডাক্তারের কথাগুলো আরমানের কানে বেজে উঠল। কিন্তু এখন সেই কথায় কান দিলে চলবে না। এখন আর ফিরে যাওয়ার পথ নেই। সে অবশেষে রিমঝিমের শহরে এসে পৌঁছেছে, আর ওর সঙ্গে তাকে দেখা করতেই হবে। মনে মনে আশা করেছিল যে সে ওর কণ্ঠস্বর চিনতে পারবে। সে গভীর শ্বাস নিল। ভাড়া করা BMW এর রিয়ার ভিউ মিররে চুলটা ঠিক করল, যেন রিমঝিম তাকে দেখছে, এবং অবশেষে ওকে ফোন করল। রিমঝিম সামনের সপ্তাহের জন্য নির্ধারিত মিটিংগুলোর উপর একবার চোখ বুলিয়ে নিল। এত বেশি মিটিং লাইন আপ আছে যে মনোযোগ দেওয়াই মুশকিল। একটা একটা করে মিটিং স্কেডিউল করলে তবেই ঠিকঠাক হবে। সে নিজের উদ্বিগ্ন মনকে বুঝালো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, যেমনটা জিমি বলে। মনে মনে একটু হাসল। বিয়ের কাগজে সই করে কাগজে কলমে জিমি স্ত্রী হয়ে যাওয়ার পরেও প্রায় 1 মাস কেটে গেছে, কিন্তু ওরা এখনো হানিমুনে যায়নি। জিমি চেয়েছিল যেতে, কিন্তু রিমঝিম জোর দিয়ে বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে কাজে ফিরতে হবে। পরে ভেবে বলেছিল, আচ্ছা কোনটা সত্যি? আমার কি সত্যিই অনেক কাজের চাপ, নাকি জিমির সঙ্গে একটা ঘরে ঘন্টার পর ঘন্টা বন্দি হয়ে থাকার ভয়ে আমি সুইজারল্যান্ডে হানিমুনের প্রস্তাবে হ্যাঁ বলতে পারছি না? সুইজারল্যান্ডে কে না বলতে পারে বলতো? হ্যাঁ বুঝতে পারছি, কয়েকটা প্রজেক্ট একটু সামলে নি, দাঁড়া। আসলে আমি শুধু তোর সঙ্গে কয়েকটি দিন একা থাকতে চাই, ব্যাস। এটা কি খুব বেশি চাইছি আমি? আচ্ছা আমরা তো এখন একা অ্যাপার্টমেন্টেই থাকি। তোর এই মুম্বাইয়ের ট্রাফিক আর এই বেকার খাবার দাবার আমার একদম ভাল লাগছে না আর। কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপর পাক্কা আমরা সুইজারল্যান্ড যাব। কবে যাব? এই বছরের শেষে। রিয়েলি? নাইস। রিমঝিম বর্তমানে ফিরে এসে ল্যাপটপের ব্যাগটা তুলে নিল কাঁধে। সারাদিন অফিসের কাজ সেরে যখন সে বিকেলে বেরোতে যাবে, হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। স্মার্টফোন থেকে বুক করা ক্যাবটা প্রায় চলেই এসেছিল। গাড়ির নাম্বারটা মিলিয়ে দেখতে দেখতে ফোনের আননোন নাম্বারটার দিকে তাকায় রিমঝিম। বোধহয় ক্রেডিট কার্ডের কল হবে ভেবে ফোনটা ধরে। হ্যালো। ওপার থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। হ্যালো,
কে? আমি ভেবেছিলাম তুই আমার গলার আওয়াজ চিনতে পারবি, ভুল করেছি। আরমান, তুই কোথায়? আমি এইমাত্র অফিসের বাইরে দাঁড়িয়ে। তুই কি ওখানে একটু অপেক্ষা করতে পারবি? আমার তোর সঙ্গে কথা বলাটা খুব দরকার, খুবই জরুরি। আমি তো বাড়ি ফিরছিলাম। জীবী না হয় একটু অপেক্ষা করবে একদিন, কিন্তু আমাকে আজ রাতেই মুম্বাই ছেড়ে চলে যেতে হবে। তুই দেখা করতে পারবি কিনা বল। ঠিক আছে, সে করব, কিন্তু তুই জানলি কি করে আমার অফিস কোথায়? আমি এখনই পৌঁছচ্ছি। রিমঝিম সদ্য আগত ক্যাব চালকের দিকে তাকিয়ে অন্য মনস্কভাবে কথাটা বলে ফেলে। সরি, আমি রাইডটা ক্যান্সেল করছি। এদিকে ফোনটা কাটার পর রিমঝিমের অফিসে পৌঁছতে আরমানের যে 10 মিনিট সময় লাগলো, সেটা জীবনের দীর্ঘতম 10 মিনিট বলে মনে হচ্ছিল রিমঝিমের। এত বছর যার দেখা পাওয়ার জন্য অপেক্ষা করেছে, অবশেষে সেই সময়টা কাছে এসে গেছে। তখন একটা ভয়ঙ্কর উত্তেজনা মেশানো ভয় ওকে চেপে ধরল। আমি জানি রিমঝিম এখন অন্য কারো স্ত্রী, কিন্তু তা বলে কি ওর গন্ধ পেতে ইচ্ছে করে না আমার? ওকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না, বা আমাকে একেবারে নিজের করে কাছে পেতে চায় না? সেটা কি খুব বড় ভুল হবে? যে তীব্র ভালোবাসা বছরের পর বছর আগে সেই গির্জার সন্ধ্যায় আমরা দুজনে অনুভব করেছিলাম, তার কিছুই কি বাকি নেই আজ? আমার মুখ দেখে কি ভয় পাবে? আমাকে ঘৃণা করবে? আমার হাঁটার ধরন দেখে আমাকে পঙ্গু ভাববে? কথাগুলো ভাবতে ভাবতে আঙুল দিয়ে নিজের মুখের দাগটা আবার স্পর্শ করল আরমান। গাড়িটা যখন রিমঝিমের অফিসের পাশে রাস্তায় ঢুকল, গাড়ির জানলার কাঁচটা নামিয়ে নিল আরমান। দূর থেকে অনেক বছর বাদে প্রথমবার রিমঝিমকে দেখল সে। অফিসের বাইরে রাস্তায় একধারে দাঁড়িয়ে আছে। কালো রঙের ফর্মাল হাঁটু অব্দি লম্বা একটা স্কার্ট আর গোলাপি শার্টিনের শার্টে ওকে পুরোদস্তুর একজন সফল কর্পোরেট কর্মীর মতো লাগছে। এটা আরমানের কাছে অজানা নয় যে রিমঝিম এখন নিজের দক্ষতা আর প্রতিভায় একটা নামকরা ফার্মের HR ডিরেক্টর হয়ে উঠেছে। এদিকে রিমঝিমের চোখ উন্মাদের মতো প্রত্যেকটা গাড়িকে স্ক্যান করছে। গাড়ির নাম্বারটা আরমানকে জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা, আমি কি জিমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি? না না, এই শেষ দেখা। কয়েক মিনিট কথা বলে আমি বাড়ি ফিরে যাব। তারপর জিমির জন্য রাতে খাবারটা তৈরি করতে হবে। কথাটা ভাবতে ভাবতেই একটা সাদা BMW গাড়ি ওর সামনে এসে দাঁড়ালো। ভেতরে টাকা দিয়ে একটা কাটা দাগওয়ালা মুখ ওর চোখে পড়ল। হাতের ইশারায় মানুষটা তাকে গাড়ির মধ্যে উঠে আসতে বলল। প্রথমে একটু দ্বিধাবোধ করলেও খুব সতর্ক পায়ে দরজা খুলে অন্য পাশ দিয়ে উঠল সে। আরমান নামটা মুখে আনতেই ঠোঁটটা কেঁপে উঠল। এবার ওর মুখের কাটা দাগটা খুব স্পষ্টভাবে দেখতে পেল রিমঝিম। অনেকদিন কেটে গেছে, তবু চুলটা এখনো সেই রকম লম্বা আছে। একই রকম আছে ওর জ্বলন্ত বাদামি চোখ আর সেই বিষাক্ত চোয়াল। রিমঝিমের সারা শরীর বেয়ে যেন একটা শিহরণ খেলে গেল। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু দুজনের মধ্যে কোনো কথা হলো না। রিমঝিম একটা বড় শ্বাস নেওয়ার চেষ্টা করল। বুকটা যেইভাবে দৌড়চ্ছে যে কোনো সময় যেন ফেটে পড়বে। রিমঝিমের সাহস ছিল না যে ও চোখ তুলে আরমানের দিকে তাকাবে। আরমান কিন্তু এক দৃষ্টে ওর দিকে তাকিয়েছিল। ওর লম্বা চুলের মিষ্টি গন্ধ আরমানকে সময়ের গহ্বরে ফেলে আসা স্মৃতিগুলোকে তুলে আনতে বাধ্য করল। হিলটন হোটেলের দিকে চলো। হিলটন হোটেল? ওটা তো শহরের একদম অন্য প্রান্তে। আমি এখন ওখানে যেতে পারবো না, আমাকে বাড়ি ফিরতেই হবে। ড্রাইভার প্রশ্নবোধক দৃষ্টিতে আরমানের দিকে তাকালো। তুমি চলো। তুই আমাকে যেখানে খুশি এইভাবে নিয়ে যেতে পারিস না। আমি এখন বিবাহিত। সেটা জানি আমি। গাড়ি ততক্ষণে চলতে শুরু করেছে। আরমান ঠান্ডা গলায় হালকা শ্লেষ মিশিয়ে রিমঝিমকে জিজ্ঞেস করল, তারপর
কেমন লাগছে বিবাহিত জীবন? ভালো। জিমি খুবই ভালো মানুষ, আর আমি তো ওকে ভীষণ ভালোবাসি। প্রথমবার চোখ তুলে আরমানের মুখের দাগটার দিকে তাকালো রিমঝিম। আরমান একটু অপ্রস্তুত হয়ে পিছন ঘুরে বসল। জিমি খুব একটা ভালো লোক নয়। এবার রিমঝিমের চোখ গেল আরমানের পাশে সিটের উপর রাখা কাঠের লাঠিটার উপর। তুই এই কথা কেন বলছিস? তোর আমার মুখের এই দাগ আর এই লাঠিটা নিয়ে কিছু জিজ্ঞেস করারনি? কি হয়েছে তোর? সে সন্ধ্যায় আমাকে কেউ পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিল। গির্জায় আমাদের দেখা হওয়ার পর? কে করলো এরকম, আর কেনই বা করলো? পাশে বসে থাকা মানুষটার জন্য ব্যথায় ওর মনটা ছটফট করে উঠল। এটা আরমান লক্ষ্য করল। রিমঝিম যে এখনো ওর জন্য চোখের জল ফেলতে প্রস্তুত, এটা দেখে আরমানের একটু ভালো লাগলো। তুই ওকে বিয়ে করলি কেন? মা বাবা যাতে খুশি হয়, একটু স্বস্তি পায়। তুই যখন আমাকে ফেলে চলে গেলি, আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম। আমার থেকেও বেশি আমার মা বাবা। আমার মা বাবার কষ্ট হয়নি, কিন্তু দেখ আমি বিয়ে করিনি। তোরও তো গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড থাকার বিয়ে করা কি এক? তাহলে তো স্বীকার করছিস যে তোর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, যেমন তোর একজন স্বামী আছে। আবার রিমঝিমের শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। জানলার দিকে মুখ ফিরিয়ে নিল সে। আরমানের ভালো লাগলো। রিমঝিম এখনও ওকে নিয়ে বেশ পজিটিভ। গাড়িটা যখন হোটেলের সামনে পৌঁছলো, ততক্ষণে প্রাক্তন প্রেমিক প্রেমিকার মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছিল। কেন আরমান তাকে জোর করে হোটেলে নিয়ে এসেছে সে জানে না। আমিও কি তোকে ভয় পাওয়াচ্ছি রিমঝিম? না। ব্যাগটা ধরবো? আরমান মাথা নাড়ল। তার ভদ্রতাকে অপমান হিসেবে গ্রহণ করল বোধহয়। বেলবয় তাদের ব্যাগ নিয়ে লিফটে গিয়ে উঠল। পিছনে পিছনে ওরা। তুই আজ রাতে কুনুর ফিরে যাচ্ছিস কেন? আমাকে ফিরতেই হবে, খুব জরুরি দরকার। সে একটু খুঁড়িয়ে লিফট থেকে বেরিয়ে এলো। রিমঝিম তার পিছু নিল। আরমান সবসময় এমন রহস্যময় একটা ব্যক্তিত্ব। শেষ মুহূর্ত পর্যন্ত কখনো বলতো না সে কি ভাবছে বা পরিকল্পনা করছে। অন্তত এই রহস্যময় স্বভাবটা বদলায়নি। বেলবয় ঘরের দরজা খুলে তার ছোট কালো সুটকেসটা কাঠের সাইড টেবিলটায় রাখল। সুটকেসটা নতুন। তুই কি এটা এই ট্রিপের জন্য কিনেছিস? বেলবয় অপেক্ষা করছিল। আরমান দুটো 500 টাকার নোট বের করে তরুণটির হাতে দিল। যুবকটি হাসল। বেলবয় চলে যাওয়ার পর আরমান লাঠিতে ভর দিয়ে দরজার কাছে গিয়ে দরজাটা লক করল। ঘুরে দেখল রিমঝিম বিছানায় বসে আছে। হঠাৎ মনে হলো পুরনো দিনে ফিরে গেছে ওরা, যেন তারা প্রথমবার হোটেলে দেখা করছে। তুই কি চাস বলতো? আমি এখানে একটা কারণে এসেছি রিমঝিম। কি কারণ? আমি প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ? কিসের? তোর কি মনে হয়? আমার অবস্থা তো দেখলি। কে তোর সাথে এটা করেছে? আমাকে নিশ্চিত হতে হবে, এখনই তোকে বলতে পারবো না। তুই জানিস কে করেছে? তুই কি আমাকে মিস করেছিস? রিমঝিম মুখ ফিরিয়ে নিল। ধীরে ধীরে সে বিছানা থেকে উঠল। আমাকে যেতে হবে, জিমি আমার জন্য অপেক্ষা করছে। সালা জিমি, কি অবস্থা! তুই নির্ঘাত তোর সঙ্গে ইতিমধ্যে শুয়েওছিস অনেকবার। সে লাঠিটা ধরে উঠে দাঁড়ালো। রিমঝিম কফি টেবিল থেকে তার ল্যাপটপ ব্যাগটা তুলে নিল। সেটা মকমলের নীল সোফার পাশে রাখা ছিল। আরমানের দিকে না তাকিয়ে বলল, সে এখন আমার স্বামী। যাই হোক, আমাকে যেতে হবে। তোর সঙ্গে দেখা করে ভালো লাগলো। নিজের খেয়াল রাখিস। চুপ কর। আরমান হঠাৎ প্রচণ্ড হিংস্রতায় এগিয়ে এসে ওর হাত ধরে ঝাঁকুনি দিয়ে কাছে টেনে নিল। রিমঝিম তার শক্ত মুঠো থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করল। সে তাকে আরও কাছে টেনে নিল। এক হাত দিয়ে তার বুকে চেপে ধরে ফিসফিস করে বলল, আমি না বলা পর্যন্ত তুই কোথাও যাচ্ছিস না। রিমঝিম তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল, কিন্তু আরমান তার প্রতিটা চেষ্টা প্রতিহত করল। তুই কি চাস? আর একটাও কথা না বলে আরমান তার ঠোঁটের দিকে নজর দিল। আরমানের ঠোঁটের কমলতা, তার পরিচিত স্পর্শ, তার শরীরের গন্ধ রিমঝিমকে এমন এক তীব্রতায় সাড়া দিতে বাধ্য করল যার অস্তিত্ব সে নিজেও জানত না। তার চুম্বনে সাড়া দেওয়া দেখে আরমান পাগল হয়ে গেল। সে তার পিঠে হাত বুলিয়ে তার গলায় চুমু খেল। তার শার্টের বোতাম খুলে তার উত্তাল বুকের উপর আঙুল চালালো। রিমঝিম তার চুলটা চেপে ধরল। তার উন্মুক্ত চামড়ার উপর যেন আগুন জ্বলছিল। তার শরীর এমন এক তৃষ্ণার কাতর যা সে অনেক দিন অনুভব করেনি। তার কণ্ঠ শুনে আরমানের ইন্দ্রিয়গুলো
আরও তীব্রভাবে জেগে উঠল। তুই কি আমাকে মিস করেছিস? কি? আমি তোকে প্রতি মুহূর্তে মিস করেছি। আরমান এবার দুপা পিছিয়ে এসে বসল। রিমঝিম তাকালো। কিন্তু তুই আমাকে ভুলে গিয়ে এমন একজনকে বিয়ে করলি যাকে তুই ভালোবাসিস না। আমি জিমিকে ভালোবাসি। হ্যাঁ, ঠিক ঠিক। তাই তুই এখন এখানে আমাকে চুমু খাচ্ছিস, আবার এমন ভাবে যেন তোর জীবন এর উপর নির্ভর করছে। তুই একটা বদমাশ আরমান। তুই আমাকে আমার বিয়ের দিন ফেলে চলে গিয়েছিলি। আমার উপর দিয়ে কিরকম ঝড় বয়ে গেছে তুই তুই ভাবতে পারছিস? আমার মা বাবা আমার জন্য লজ্জিত হয়েছিলেন। আমি যাকে বেছে নিয়েছিলাম তাকে নিয়ে। আমার বাবা তোকে ভালোবাসতেন আরমান। তুই পাগল হয়ে গেছিস? কেউ আমাকে সেই সন্ধ্যায় পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিল। আমি দুদিন ধরে একটা ভাঙা গাছের নিচে পড়েছিলাম, যতক্ষণ না একটা ছেলে আমাকে খুঁজে পায় আর আমাকে উদ্ধার করা হয়। আমি মাসের পর মাস বিছানায় ছিলাম। আমি একটা পা হারিয়েছি, আমার মুখে এই কুৎসিত দাগ দেখ। সে শার্টের বোতাম খুলল। রিমঝিম অবিশ্বাসে তাকালো। তার পেটে অসংখ্য ক্ষতর দাগ। সে পিছন ফিরল, তার পিঠেও দাগ ছিল। রিমঝিম তার কাছে হেঁটে গেল। ধীরে ধীরে সে দাগগুলো স্পর্শ করল। আরমান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। আমি দুঃখিত। আমার তো দয়ার দরকার নেই, আমার দিকে তাকা। আরমান আবার তার দিকে এক পায়ে এগিয়ে এলো। রিমঝিম চোখের জল আটকানোর চেষ্টা করল, কিন্তু যখন সে তার কাঁধে মৃদু চাপ দিল, তার বুকে মুখ গুঁজে কেঁদে ফেলল। আরমান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখও ভিজে এলো। সে এখন অন্য কারোর বৈধ স্ত্রী, এই সত্যটা তার মনে পড়ল। ওকে ছেড়ে দে। যখন আমি অন্ধকারে ডুবেছিলাম তখন সে আমার পাশে ছিল। আমি শুধু তুই ফিরে এসেছিস বলে তাকে ফেলে দিতে পারি না। তাহলে তুই বাড়ি ফিরে ওর সঙ্গে শুবি? এটাই কি তুই শুধু ভাবতে পারিস? তুই কি তোর গার্লফ্রেন্ডের সঙ্গে এক বিছানায় থাকিসনি? আমি কখনো অন্য কোনো মহিলার প্রেমে পড়িনি। ও আমার জন্য সব সময়। সে তো তোর সঙ্গে শুয়েছে। কখন? যখন আমি বিছানায় শুয়ে অবধারিত মৃত্যুর সঙ্গে লড়ছিলাম। ইস! আচ্ছা, তুই আমাকে ফোন করিসনি কেন? আমি তোর ফোনের অপেক্ষায় ছিলাম। আমি তোর ফিরে আসার অপেক্ষায় ছিলাম প্রতিদিন, প্রতিটা জাগ্রত মুহূর্তে। কেন আরমান, কেন? বাড়ি যা। আমি তোর খেলনা নই আরমান। যখন যা বলবি তাই করব আমি। জলটা খা। আরমান একটা বোতল তুলে তার হাতে দিল। সে বোতলটা নিল, এক ঢোকে অর্ধেকটা শেষ করে জিজ্ঞেস করল, তুই কি করে জানলি আমার তেষ্টা পেয়েছে? তুই চাইলেও আমি তোর জীবন থেকে বেরিয়ে যাব না, এখন না, হয়তো কখনোই না। সে দরজার কাছে হেঁটে গিয়ে দরজা খুলে ধরল। চল, আমি তোকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করছি। রিমঝিম যখন ক্যাবে উঠল, আরমান জানলার পাশে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে এমন এক তীব্রতা ছিল যে রিমঝিম অস্বস্তিতে নড়ে চড়ে উঠল। কি ভাবছিস? আমাকে ফোন করিস না, আমি তোকে ফোন করব। আর জিমিকে এই ব্যাপারে কিছু বলিস না। কেন? তুই এই ছোটখাটো খেলাগুলো পরেও খেলতে পারিস। কি খেলা? ওকে একটু জেলাস ফিল করানোর খেলা। ওহ প্লিজ। আমি কি তোর উপর ভরসা করতে পারি রিমঝিম? পারিস। আরমান এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর একরাশ ধোঁয়া ছেড়ে গাড়িটা দূরে হারিয়ে গেল। গাড়িটা অদৃশ্য হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বুকে একটা ফাঁকা ব্যথা জমা হলো। কি জানি আবার কবে রিমঝিমের সঙ্গে দেখা হবে। রিমঝিম যখন বাড়িতে ঢুকলো, তার মনে একটা অপরাধবোধ উঁকি মারছিল। সে দেখল জিমি ফুটবল ম্যাচ দেখছে। লাল বক্সার আর কালো টি শার্ট পরে সোফায় বসেছিল সে। রিমঝিমকে দেখে সে টিভিটা বন্ধ করে দিল। এই, তুই কোথায় ছিলিস? তুই কখন এসেছিস? 9টায় এসেছি, এখন 10:30। তোর মোবাইলে কতবার ফোন করেছি বলতো? টেক্সটও করেছি, কোনো জবাব দিসনি কেন? আমি কাজ করছিলাম। একটু শান্ত হ প্লিজ। আমি শান্তই আছি, তোর জন্য চিন্তায় ছিলাম। প্রতিবার দেরি হলেই তোর এত উত্তেজিত হওয়ার দরকার নেই, আমার কাজ থাকে। আমি জানি তোর কাজ থাকে। আমার দিকে তাকা রিমঝিম। রিমঝিম তার দিকে তাকালো। আমি তোকে ভরসা করি, ঠিক আছে? এখন যা, গরম জলে স্নান করে জামা কাপড় বদলে নে। আমি আমাদের জন্য চিকেন স্যুপ বানিয়েছি। আই এম সরি। অল রাইট বেবি, সরি বলার মতো কিচ্ছু নেই। যা, ফ্রেশ হয়ে নে।
আমার তোকে একটা জরুরি কথা বলার আছে। কি কথা? ডিনার টেবিলে বলবো, তুই যা। রিমঝিম যখন স্নানের ঘরে ঢুকল, আরমানের কথাগুলো আর ওর উষ্ণ স্পর্শ তার মনের মধ্যে যেন তাণ্ডব করছিল। সে জানে না আরমানের উপর ভরসা করা ঠিক হচ্ছে কিনা। সে তো ওকে বিয়ের দিন ফেলে চলে গিয়েছিল। আমাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিল। আরমানের কণ্ঠস্বর বাথরুমের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো রিমঝিমের কাছে। সে শাওয়ারটা বন্ধ করল। ভেজা শরীরে তোয়ালে জড়িয়ে সে বেডরুমে ঢুকল। পুরনো সাদা পায়জামা আর কালো টি শার্ট খুঁজতে খুঁজতে খাটের কাছে এসে দাঁড়াতেই জিমি এসে তার পিঠে একটা মৃদু চুমু খেল। এভাবে কখনো আমার পিছনে এসে দাঁড়াবি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সে পিছিয়ে গিয়ে তাকে জায়গা দিল। রিমঝিম ঘুরে দাঁড়ালো। হঠাৎ একটা আবেগের ঢেউ তার উপর দিয়ে বয়ে গেল যেন। আমি দুঃখিত। তোর একটা ব্রেক দরকার, জানিস তো। তুই বড্ড বেশি কাজের চাপে আছিস, সারা দিন নার্ভাস থাকিস, ভাল লাগে না এসব। আমি পরের মাসে তোকে ছুটিতে ঘুরতে নিয়ে যাব। গেট রেডি, আমি রাতের খাবার রেডি করছি। দ্রুত জামা পরে সে বেরিয়ে এলো। জিমিকে দেখল 6 সিটের কাঠের ডিস্ট্রেস ফিনিশ টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। এটা ওরা বিয়ের 1 সপ্তাহ পর কিনেছিল। একটা কাঁচের ফুলদানিতে সাদা লিলির তোড়া রাখা, অর্ধেকটা জলে ভরা। তুই ফুল কিনেছিস? সে হেসে কাছে ঝুঁকে লিলির মিষ্টি গন্ধ শুকল। জিমি এক মুহূর্ত তাকে দেখল। তার চোখ দেখে কিছু পড়তে চাইল, কিন্তু পারল না। বস। সে পাশে চেয়ারটা ওর দিকে এগিয়ে দিল। সাদা পায়জামা আর কালো বড় টি শার্টে ওকে কলেজ মেয়েদের মতো লাগছিল। সে চুলে শ্যাম্পু করেছিল। সিট্রাসি শ্যাম্পুর সেই গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে। জিমি তাকে বুকে জড়িয়ে নিতে চাইল, কিন্তু তার আগের প্রতিক্রিয়া তাকে মত পাল্টাতে বাধ্য করল। সে ভেবেছিল বিয়ের পর থেকে রিমঝিম খুশি, কিন্তু এখন আর ততটা নিশ্চিত নয় জিমি। জিমির মনের মধ্যে কি চলছে তা না জেনে রিমঝিম স্যুপ খাওয়া শুরু করল। খুব ভালো হয়েছে। জানতাম তুই পছন্দ করবি। রিমঝিম, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, চিন্তা করা বন্ধ কর। আমাকে কিছু বলবি? তুই কি বলবি বল। আমাকে সিইও করা হয়েছে। ও মাই গড! রিমঝিম সঙ্গে সঙ্গে উঠে তাকে জড়িয়ে ধরল। আমি তোর জন্য খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। সে তাকে কাছে টেনে নিল। তাকে বুকে জড়িয়ে ধরে একটু আগের সংশয়গুলো ভুলে গেল জিমি। জানিস আজকে না আমি আগে অফিস থেকে ফিরে তোর জন্য খাবার বানাতে চেয়েছিলাম, চমকে দিতে চেয়েছিলাম। তুই রান্না করতে পারিস? শিখে নেব। তাহলে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে চাই। ঠিক আছে, আমি হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না শিখব। না তার দরকার নেই। না না না, আমি শিখব। আর আমার কুকিং স্কিলটাও এত অবহেলার চোখেও দেখিস না কিন্তু। অল রাইট শেফ, তাই হোক। জিমি ইয়ার্কি মেরে স্যালুট করল। বাকি খাওয়ার সময়টা জিমি তার বাড়তি দায়িত্ব, ঈর্ষান্বিত সহকর্মীদের চোখ টাটানো আর তার বাবা মায়ের একমাত্র ছেলের সাফল্যে আনন্দের কথা একটার পর একটা বলে গেল। আরে মা তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি, তারপর বুঝে শুনে চিৎকার করে সবাইকে খবরটা বলতে ছুটল। রিমঝিমও হাসল। তার নার্ভাসনেস ধীরে ধীরে কমছিল। তবু আরমানের স্পর্শ আর তার কথাগুলো কিছুতেই মন থেকে সরিয়ে দিতে পারছিল না। এদিকে আরমান কুনুর ফিরছিল। রিমঝিমের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ওর চামড়ার নিচে এমন তীব্রভাবে জ্বলে উঠছিল যে রাতে একটু ঘুমোতে পারল না আরমান। কুনুরে ফিরে যাওয়ার ফ্লাইটে বসে রিমঝিমের কথাগুলো তার কানে বেজে উঠল। তুই আমাকে ফেলে চলে গিয়েছিলি আরমান। রাতের শেষে যখন সে কুনুরে ওর হাসপাতালে পৌঁছল, তখন মাধব অধৈর্যভাবে করিডোরে পায়চারি করছিল। কমলা ডাক্তারের সঙ্গে ভেতরে বসে ভাবছিল উনি আর বাঁচবেন কিনা। মুরলীর আম্মা মেঝেতে বসেছিল। মুরলী আর তার বোন লক্ষ্মী কম্বল জড়িয়ে তার পাশে ঘুমাচ্ছিল। রাত 1টার দিকে যখন একটা মারাত্মক বৃষ্টির বেগ কুনুরের সুন্দর পাহাড়ি শহরটাকে ঢেকে ফেলল, ডক্টর আলিফ খান
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আরমান তার হাত ধরে পাশে বসেছিল। অন্তরিক্ষে পথে যাওয়ার আগে ডক্টর আলিফ খান তার সমস্ত সম্পত্তি, বাগান, হাসপাতাল আরমানের নামে লিখে রেখে গেলেন। তাছাড়া তিনি একটি চিঠি রেখে গেছিলেন। কমলা ডাক্তারের মৃত্যুর কয়েকদিন আগে ওর আদেশে লিখেছিল এই চিঠিটা। সেই রৌদ্রোজ্জ্বল দুপুরে ডক্টর খান বোধহয় একটু ভালো বোধ করছিলেন। মুখ বেঁকিয়ে কোনো রকমে তিনি কমলাকে লিখতে বলেছিলেন এই চিঠি। প্রিয় আরমান, বছরের পর বছর আমার একটাই আক্ষেপ ছিল যে আমিনা আমাকে কোনোদিন সন্তান দিতে পারেনি। আমি এ নিয়ে তিক্ত আর ক্রুদ্ধ হয়ে পড়েছিলাম, কিন্তু তারপর আমি ভাগ্যের সঙ্গে একটা অস্বস্তিকর চুক্তি করে ফেললাম। কখনো ভাবিনি যে এত বছরের পর আমি একটা ছেলে পাবো, আরমান রিজভির মতো ছেলে। তোমার আগমন আমার জীবনে সেই শূন্যতা পূরণ করেছে যা আমি বছরের পর বছর ধরে মিস করেছি। বেশি দিনের জন্য না হলেও তুমি আমার জীবনের একটা ফাঁকা জায়গা ভরাট করে তুলেছিলে, এজন্য ধন্যবাদ। আমি আমার সব কিছু তোমার জন্য রেখে যাচ্ছি। আশা করি তুমি একজন যোগ্য উত্তরাধিকারী হবে। আমার রোগীদের কখনো হতাশ করো না। অনেকেই আমার উপর নির্ভর করে জীবিকা ও চিকিৎসার জন্য। তোমার চোখে আমি একটা আগুন দেখেছি আরমান, আমি এটা চিনি। আমার নিজের চোখেও এই একই আগুনের বাস। 1 বছর আগে আমার মধ্যেও ছিল এই অদম্য আগুন। সেই আগুন আমাকে কিছুকালের জন্য গ্রাস করেছিল। আমি আমার সেরা বন্ধুদের হারিয়েছি এই আগুনের জন্য। কয়েক বছর পরে যখন আমার একমাত্র ভালোবাসা আমার স্ত্রী আমিনাকে হারালাম, তখন বুঝলাম আমি আসলে কি হারিয়েছি। তার অনুপস্থিতিতে সেই ক্ষতির পুরো দায় যেন আমার উপর এসে পড়ল। যে ভালোবাসা আমি অন্যের স্ত্রীর জন্য অনুভব করেছিলাম, সেই ভালোবাসা আমার বিবেক, বোধ, বুদ্ধি সব নষ্ট করেছে এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা শেষ করে দিয়েছে। আমিনা ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু রিজওয়ানের স্ত্রী। যখন সে আমার জন্য তাকে ছেড়ে চলে এলো, আমার দুর্ভাগা বন্ধু দিনের আলোয় গলায় দড়ি দিয়েছিল। কারোর মৃত্যুর কারণ হওয়ার চেয়ে বড় দুঃখ আর এই পৃথিবীতে নেই। আশা করি তুমি আমার করা ভুলটা আর নিজে করবে না। আমার আম্মির কথা শোনা উচিত ছিল। অনেক আগে যখন আমি ছোট ছিলাম, আম্মি আমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। যখনই কেউ আমাকে কষ্ট দিত আর আমি সেটা নিয়ে ভাবতে বসতাম, উনি শুধু একটাই কথা বলতেন, ছেড়ে দে আলফু। কিছুক্ষণের জন্য আমি সেই মূল্যবান শিক্ষা ভুলে গিয়েছিলাম। জীবনের অনুবাদে এর মানে হারিয়ে ফেলেছিলাম। আমি তোমাকে ভুল না করতে বলতে পারি না, তুমি ভুল করবে। ভুলগুলো জীবনের শিক্ষা শেখার জন্য দরকার, কিন্তু যদি পারো ছেড়ে দাও। এমনকি যদি সেই মানুষটা তোমার জীবন শেষ করতে উদ্যত হয়, তাও তাকে ক্ষমা করো। সামনের দিকে এগিয়ে যাও, সময়ের সঙ্গে সঙ্গে সব দাগ সেরে যাবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে বাবা। আলিফ খান। আরমান ডাক্তারবাবুর নিষ্প্রাণ দেহটার দিকে তাকালো। ওকে আবার সুদর্শন পুরুষ লাগছিল। যে রোগ তার প্রাণহরণ করেছে, তার যন্ত্রণার কষ্টের ছাপ শরীরে কোনো চিহ্ন রাখেনি। মনে হচ্ছিল ডাক্তারবাবু শান্তিতে ঘুমিয়ে মারা গেছেন। তার মুখটা শান্ত, একটা ম্লান হাসি ছড়িয়ে আছে। তার গায়ে পরিষ্কার নতুন পাঞ্জাবি, সেই পাঞ্জাবি থেকে ফুলের গন্ধ আসছিল। কমলাকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল আরমান। সে ডাক্তারবাবুর দেহের চারপাশে জুঁইয়ের মালা রেখে তাকে সাজিয়েছিল। চিঠিটা পড়েছ? কমলা তাকে 1 গ্লাস জল দিয়ে জিজ্ঞেস করল। সে আজ নীল ইউনিফর্ম পরেনি। সাদা সালোয়ার কামিজে আর প্রভাতী নরম আলোয় তার মুখ ঝকঝক করছিল। আরমান মাথা নাড়ল। উনি আমার বাবার মতো ছিলেন। উনি তোমাকে ওনার ছেলেই ভাবতেন। আমাকে কয়েকদিনের মধ্যেই মুম্বাই ফিরতে হবে। এখানে ব্যবসার দায়িত্ব কে নেবে? মাধব নেবে, আর আমি প্রতি মাসে একবার করে আসবো। আর কোনো উপায় ভাবতে পারছি না। তোমাকে সত্যিই ফিরতে হবে? ও কি মুম্বাইতে আছে? সে কি বিয়ে করেছে? আপাতত। বিয়ে কি সাময়িক হয়? ওরটা হবে। তুমি যা করতে চলেছ তা করো না, এটা অনেকগুলো জীবনকে নষ্ট করবে। তুমি কবে দুবাই যাচ্ছ? ডিসেম্বরে। ঠিক আছে, সেখানে কি করবে?
যা এখানে করি কোথাও একটা চাকরি নেব। তারা কথা বলতে বলতে হাসপাতালের বাগানে হাঁটছিল। হঠাৎ দারোয়ান দৌড়ে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, সবাই গাড়ি এসে গেছে স্যার, গেটে অপেক্ষা করছে, ভেতরে ডাকবো? আরমান মাথা নাড়ল। ডক্টর খানকে চিরতরে হারানোর ভাবনা তাকে যেন ঠিক সেই মুহূর্তে ভীষণভাবে আঘাত করল। মাধব শববাহকের সঙ্গে এলো। লম্বা হৃষ্টপিষ্ট শববাহকদের মধ্যে নেতাগুছের একজন তার দলকে ডাক্তারের নিষ্প্রাণ দেহ কাঠের কফিনে ভরিয়ে দেওয়ার জন্য ইঙ্গিত দিল। আরমান লক্ষ্য করল কফিনের উপরে সোনালি অক্ষরে কোরআনের একটা আরবি আয়াত খোদাই করা। ডাক্তার তার শান্তির আশ্রয়ে অবশেষে খুঁজে পেয়েছেন। মাধব, আরমান, মুরলীরাম্মা আর বাকিরা কফিনের সঙ্গে কবরস্থান অবধি গেল। শববাহী গাড়ি কবরস্থানের দিকে রওনা দেওয়ার সময় বোঝো দৌড়ে এলো। সে সেখানে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। ডাক্তার যখন জীবনের জন্য লড়ছিলেন তখন সারা রাত সে একভাবে ডেকেই চলেছিল। গাড়িটা চলে যাওয়ার পরেও বোঝো গেটের কাছে দাঁড়িয়ে রইল। পরে সন্ধ্যায় যখন বাড়ি একটু খালি হলো, মাধব, কমলা, আরমান একসঙ্গে রাতের খাবার খেতে বসল। মুরলীর আম্মা তার বাচ্চাদের নিয়ে বাড়ি চলে গিয়েছিল। মধ্যবয়সী রাঁধুনি সন্তোষ 10 বছর ধরে ডাক্তারবাবুর জন্য রান্না করছেন। তার চোখেও জল। তাও কোনো মতে ভাত আর সাম্বার তৈরি করলেন, সঙ্গে আলু ভাজা আর অমলেট। যদিও কারো খাওয়ার মেজাজ ছিল না, কিন্তু কমলার জোড়াজুড়িতেই সবাই একটা পরিবারের মতো একসঙ্গে বসে গেল। তুমি কবে মুম্বাই ফিরছো? পরের সপ্তাহে। খুব অসুবিধা হবে কি মাধব? আরমান লম্বা ফর্সা হৃষ্টপুষ্ট মানুষটার দিকে তাকালো। মাধব একমাত্র মানুষ এই টেবিলে যে গোগ্রাসে গরম খাবার মুখে পড়ছিল। সে জলের গ্লাস থেকে জল খেতে খেতে বলল, ম্যাম, আই এম সো সরি। সকাল থেকে আসলে কিছু খাইনি তো। আরও নিন না, নিন। কমলা ভাতের বাটি এগিয়ে দিল। মাধব নিজের জন্য আরও ভাত আর আলু ভাজা নিল। এক মুহূর্ত কমলার দিকে তাকালো। রান্নাঘরে আরও আছে। আপনি খাচ্ছেন না কেন? আমার খিদে নেই, একটু খাবো। আরে খান খান, ভালো করে খান আর ভালো করে ঘুমন। কাল থেকে আবার কাজে ফিরতে হবে তো। হাসপাতাল থেমে থাকলে তো চলবে না, তাই না? কেউ যেন না ভাবে যে ডাক্তারের মৃত্যুর পর জায়গাটা অযোগ্য হাতে পড়েছে। আমি বোধহয় আপনাকে বলিনি, আমি দুবাইয়ের একটা হসপিটালে চাকরি নেওয়ার পরিকল্পনা করছি। ডিসেম্বরে চলে যাব। কি? কেন? আরমান লক্ষ্য করল তাদের মধ্যে একটা স্বাচ্ছন্দ্যময় সম্পর্ক তৈরি হয়েছে। তোমার এখানে থেকে মাধবকে সাহায্য করা উচিত। এইভাবেই আমাকে তাড়াতে চাও? ডাক্তারকে এত তাড়াতাড়ি হারাবো ভাবিনি। তোমাকে এখানে থেকে প্রশাসন ও নার্সিং চালিয়ে যেতে হবে। আমরা তোমার বেতন বা অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে পারি। ডাক্তার আমাকে তোমার দেখাশোনা করতে বলেছিলেন। আমি ঠিক আছে, আমি নিজের দেখাশোনা নিজেই করতে পারি। আমার এখানে এমন লোক দরকার যাদের উপর ভরসা করা যায়। আর আমি তোমার আর মাধবের উপর সব থেকে বেশি ভরসা করি। তোমরা এই বাড়িতেই থাকতে পারো। আপনার কিন্তু থেকে যাওয়া উচিত। এই বাড়িতে এতগুলো ঘর আছে। ঠিক আছে, আমি 1 বছর থাকব, তারপর সিদ্ধান্ত নেব। দারুণ, তাহলে ঠিক হয়ে গেল। সাম্বারটা পাস করো। বাকি সন্ধ্যাটা তারা ডাক্তার, তাদের অতীত ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলল। সেই রাতে তারা বসার ঘরে পুরনো বন্ধুদের মতো জড়ো হয়ে একসাথে গল্প করল। কেউ একা ঘুমাতে চায় না, তাই কথাবার্তা চলতে লাগলো। আরমান সোফায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল, মাঝখানে ঝুলন্ত বড় কাঁচের ঝাড়বাতিটার দিকে। সবকিছুর মধ্যেও সে রিমঝিমের কথা ভাবা থামাতে পারছিল না। মাধব আর্মচেয়ারে শুয়ে তার শৈশবের ঘটনা বলছিল। কমলা কার্পেটে শুয়েছিল, গায়ে কম্বল জড়ানো, পাশে বড় বালিশ। বাকিদের কথা শোনার ভান করছিল। তার চোখে হারিয়ে যাওয়া ভাব। সে যাদের ভালোবেসেছিল, হারিয়েছিল, তাদের কথা ভাবছিল। তাদের একজন ঠিক তার পাশেই ছিল, অন্য এক নারীর কথা ভাবছিল। যদিও তারা অল্প সময়ের জন্য একে অপরকে চিনেছে, তিনজনেই জানত তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন আছে, যা এই জীবনে ছিন্ন হবে না। মাধব যখন ঘুমিয়ে পড়ল, আরমান কমলার দিকে ফিরল। ঘুমানোর চেষ্টা করো।
ও তোমাকে পছন্দ করে। কি? আরমান মাধবের দিকে ইঙ্গিত করলো। ও ভালো মানুষ। আমার মনে হয় আমি আর কখনো প্রেমে পড়তে পারবো না। নিজেকে খুশি রাখার সুযোগ বারবার আসে না। আমি তোমাকেও একই কথা বলতে পারি। আমি খুশি হব যখন ওকে ফিরিয়ে আনবো। ঠিক আছে, আশা করি তুমি আমাদের পুরোপুরি ভুলে যাবে না। আমি তোমাকে আর মাধবকে কখনো ভুলতে পারবো না, আর ডাক্তারকেও না। তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। তাছাড়াও আজকে আমার যেটুকু অর্থ সম্বল তাও ওর জন্যই। কমলা তার মুখ আর শরীরের দিকে তাকালো। তার প্রত্যেকটা বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করল। সে জানত আরমান অনেক দিনের জন্য চলে যাচ্ছে। খুব শিগগিরই ওর আর দেখা হবে না। 1 ঘন্টা পর আরমান যখন ঘুমিয়ে পড়ল, কমলা বাইরে গেল। সে ঘুমাতে পারছিল না। তার মনে অনেক চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা সে ডাক্তারের বাগানে হেঁটে বেড়ালো। বোঝও সেরে ঘুমাচ্ছিল। যখন সূর্য আকাশে উঠতে শুরু করলো, একটা লম্বা আকৃতি তার পেছনে দাঁড়ালো। আপনি ঘুমাননি? ঘুমাতে পারিনি। আপনি এত তাড়াতাড়ি উঠে পড়লেন যে? আমি একটু তাড়াতাড়ি উঠি। এই সময় মানে আকাশটা খুব সুন্দর লাগে আর কি দেখতে। কমলা তার দৃষ্টি অনুসরণ করল। ও কি উঠেছে? না, আরমান এখনো ঘুমোচ্ছে। আপনাদের মধ্যে কিছু ছিল বুঝি? আমি জানি না, কিভাবে বলবো। সে রিমঝিমকে ভালোবাসে আর সবসময় বাঁচত। জানি, আশা করাটা আমার বোকামি ছিল। আপনি কি এখানে থাকতে চান? আপাতত থাকছি এখানে। আমারও একটা ব্যবসা আছে। আমি কার্পেট বিক্রি করি। এটাও আমাকেই সামলাতে হবে। সেটা আপনার হয়ে যদি অন্য কেউ সামলায়? আমার একজন বন্ধু আছে, কিন্তু আমি ভাবছিলাম আপনি যদি ওই ব্যবসাটাতেও আমাকে একটু সাহায্য করতে পারেন তাহলে। ও ঠিক আছে, আমি যতটা পারি চেষ্টা করব। থ্যাঙ্কস। জানেন, একটা সময় না আমার জীবনে অনেকগুলো নারী ছিল। আমার জানার দরকার নেই। দেখুন, আমার জীবনে অনেক নারীর আনাগোনা ছিল, সেটা অবশ্য আপনার জানার দরকার নেই। কিন্তু একটা সত্যি কি জানেন, তারা অবশ্য তাদের একটাই উদ্দেশ্য পূরণ করত। এভাবেই আপনি নারীদের দেখেন তাহলে, উদ্দেশ্য পূরণের যন্ত্র হিসেবে? নারীরাও ওই একই কথা বলতে পারে আর কি। তারাও পুরুষদের ব্যবহারই করেছে, আর কিচ্ছু নয়। আমি সব সময় ভালোবেসেছি, কখনো ব্যবহার করিনি। মানুষ পণ্য নয় যে তাদের ব্যবহার করব। দেখুন, আপনার জীবনের অন্য পুরুষদের সম্পর্কে আমি জানি না, কিন্তু আরমান জীবনে অনেক কষ্ট পেয়েছে। সেই যে বেঁচে আছে, এইটাই অবিশ্বাস্য। আপনি আমার কাছে কি চান মাধববাবু? দেখুন, কোনোদিন কোনো মেয়ের কাছে আমি কিছু চাইনি, অন্তত বেশি কিছু চাইনি। কিন্তু আপনার কাছে চাইতে তো কোনো দোষ নেই। তার চোখে আর কণ্ঠে একটা সততা ছিল। কিন্তু কমলা ওর জীবনে এত কষ্ট পেয়েছে যে একজন পুরুষের উপর অন্ধভাবে ভরসা করতে আজ আর পারে না। আমি নিশ্চিন্ত নই যে আমি কোনো পুরুষের ওপর অন্ধভাবে ভরসা করতে পারবো। আমাকে বিয়ে করবেন? কি মানে? কিন্তু আমরা একে অপরকে কতটুকুই বা চিনি? আমি জানি আমি কি চাই। আমি আপনাকে চাই। যদি আমরা একসঙ্গে না চলতে পারি, যদি আমরা আলাদা হয়ে যাই, আর যদি আমরা একে অপরের সান্নিধ্যে সুখ খুঁজে পাই। জীবনে সবসময় কিছু না কিছু যদি থাকে, জানেন তো। ভালো যদি আর খারাপ যদি। আমি ভালো যদিটাকেই বেছে নিয়েছি। কমলা তার ঠান্ডা হাতে মাধবের হাত ধরল। সূর্য তাদের মাথার উপর উঠে পাহাড়ে উষ্ণতার প্রলেপ ছড়িয়ে দিল। ঠিক আছে। মাধব ঝুঁকে তাকে মৃদু চুমু খেল। তোমার মা বাবার সঙ্গে আমি আজই কথা বলবো। ঠিক আছে। কেমন লাগলো বন্ধুরা? গল্পের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ। গল্পের অন্তিম পর্ব নিয়ে হাজির হব আগামীকাল রাত ঠিক 8টায়। আর হ্যাঁ,
ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আগামীকাল রাত ঠিক ৮টায়, শুধুমাত্র নিশিডাক গল্পের আড্ডায়।